আপনার অনুমতি নিয়ে আজকে প্রশাসনিক সভাটা আরম্ভ করা হচ্ছে ম্যাম। প্রথমে ম্যাডাম কিছু প্রজেক্টসগুলো ইনগ্রেশন আছে ও কিছুটা ম্যাম ফাউন্ডেশন স্টোন লেইং আছে। টোটাল ম্যাম 77টা প্রজেক্ট আছে, তার টোটাল অ্যামাউন্ট আছে ম্যাম 652 crores, যেটা আজকে ইনগ্রেশন এবং ফাউন্ডেশন স্টোন লেইং আছে ম্যাম। ম্যাম ইনগ্রেশন আছে 41 প্রজেক্টস, টোটাল কস্ট আছে ম্যাম 268 crores। और फाउंडेशन स्टोन मैम আছে 36টা প্রজেক্ট, তার টোটাল কস্ট আছে ম্যাম 384 কোটি টাকা। ম্যাম লিস্টটা বলে দেন। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, ওটা উদ্বোধন করে দাও। ওটা টিপে কোথায় গেল? স্লাইড বানানো হয়েছে ম্যাম। হ্যাঁ ঠিক আছে, দেখিয়ে দাও সবাইকে। জাকিরের পা ঠিক আছে? মুখ্যমন্ত্রী কর্তৃক বুঝতে পারছো? 83 কোটি টাকা প্রস্তাবিত অর্থমূল্যের 36টি জনমুখী প্রকল্প সমূহ এখন কি ধরে হাঁটতে হচ্ছে না এমনি পারছে? জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জুতো দিয়েছে? ঠিক আছে, আস্তে আস্তে, তাড়াহুড়ো করতে যেও না, মনে রাখবে জীবন আগে। হ্যাঁ বস বস বস। খলিলুর রহমান আসেনি? পার্লামেন্টে আছে। আচ্ছা ঠিক আছে, বস। মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক 384 কোটি টাকা প্রস্তাবিত অর্থমূল্যের 36টি জনমুখী প্রকল্প সমূহের শিলান্যাস করা হলো। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, নলবাহিত পানীয় জল সংযোগ প্রকল্প, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর, কান্দি পৌরসভার 72টি রাস্তা, পূর্ত দপ্তর প্রায় 53 কিলোমিটার রাস্তা শক্তিশালীকরণের কাজ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর তৃতীয় স্তরের ক্যান্সার চিকিৎসা কেন্দ্র নির্মাণ, বিদ্যালয় শিক্ষা দপ্তর ছাত্রী নিবাস নির্মাণ, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর রাস্তায় ব্রিজ নির্মাণ, ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র বয়ন দপ্তর বিদ্যুৎ চালিত তাঁত কেন্দ্র, সেচ ও জলপথ দপ্তর 3টি জল ধারণকারী বাঁধ নির্মাণ, শ্রম দপ্তর শ্রমিক ভবন নির্মাণ, শক্তি দপ্তর হাই ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সিস্টেম নির্মাণ, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর 3টি কমিউনিটি হল নির্মাণ। মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক 268 কোটি টাকা ব্যয়ে 41টি জনমুখী প্রকল্প সমূহের উদ্বোধন করা হল। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর 2টি নলবাহিত পানীয় জল সরবরাহ প্রকল্প, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর কান্দি মহকুমা হাসপাতালে সৌন্দর্যায়ন, পূর্ত দপ্তর কানপুর বাহুতলির প্রায় 20 কিলোমিটার রাস্তা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর 125 শয্যা বিশিষ্ট ছাত্রী আবাস নির্মাণ, সেচ ও জলপথ দপ্তর ভাঙন প্রতিরোধের কাজ, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর 13টি রাস্তা এবং মুর্শিদাবাদ জেলা পরিষদ পর্যটন কেন্দ্র নির্মাণ, বিদ্যালয় শিক্ষা দপ্তর 168টি অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ, সমবায় দপ্তর গুদামঘর নির্মাণ, শক্তি দপ্তর 2টি 33/11 কেভি সাবস্টেশন নির্মাণ, পরিবহন দপ্তর বহরমপুরে পরিবহন ভবন নির্মাণ, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর 68টি অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ, কৃষিজ বিপণন দপ্তর আজিমগঞ্জে দ্বিতল বাজার, আদিবাসী উন্নয়ন দপ্তর 3টি আদিবাসী ছাত্রাবাস ও 3টি আদিবাসী ছাত্রী নিবাস নির্মাণ, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর 10টি মিনি ইনডোর গেমস কমপ্লেক্স নির্মাণ। এছাড়াও এখানে একটা ইম্পর্টেন্ট, যেটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে 12,66,00,000 টাকা দিয়ে বার্ন এবং ট্রমা কেয়ার ইউনিট তৈরি করা হচ্ছে, যেটা আপনাদের দীর্ঘদিনের এটা প্রয়োজন ছিল। তাছাড়াও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি ভাষায় স্নাতক এবং স্নাতকোত্তর পাঠ্যক্রম শুরু করার জন্য আমরা অনুমোদন দিয়েছি। এই শিক্ষাবর্ষে সেটা চালু হয়ে যাবে। এছাড়াও মুর্শিদাবাদ জেলা প্রশাসন এই জেলায় রেশম চাষের বিকাশে একটি সামগ্রিক পরিকল্পনা নিয়েছে। 100 দিনের কাজের আওতায় এই জেলায় তুঁত চাষের এলাকা 7,000 একর থেকে বাড়িয়ে 14,000 নিয়ে যাওয়া হবে। এতে খরচ হবে প্রায় 58 কোটি টাকা। এটা কৃষি দপ্তর তাকে এই সুবিধাটা দেবে। এই ধরনের প্রচুর কাজ আছে, আস্তে আস্তে সব হবে। আমি প্রথমে ডিএমকে বলবো, মুর্শিদাবাদ জেলা খুব বড় জেলা, 3টে পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি পড়ে এবং 20 জন এমএলএও আমাদের এখানে আছে। জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সমিতি, লাইন ডিপার্টমেন্ট, বিডিও, এসডিও, আইসি থেকে শুরু করে প্রেস, চেম্বার্স থেকে শুরু করে সকলেই আছে। এই জেলায় মেন প্রবলেম হচ্ছে ভাঙন। 2 হচ্ছে কান্দি মাস্টার প্ল্যানটা আমরা করেছি স্টেট গভর্নমেন্টের টাকা দিয়ে। ভাঙন 2 হচ্ছে ফরাক্কা ড্রেজিং করে না। 3 হচ্ছে বর্ডার এরিয়া আছে, বিএসএফের অত্যাচারও আছে। আমরা আমাদের রাজ্যকে ফুল প্রোটেক্ট করব, কিন্তু বিএসএফ গিয়ে যেখানে সেখানে গিয়ে গুলি চালিয়ে দেবে, এটাও ঠিক নয়। সবাইকে নিয়েই সবাইকে চলতে হবে। পুলিশকে ইনফর্ম করেই তারা জানে যে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, কথা বলে কাজ করবে। সুতরাং কতগুলো কাজ আছে। আমি চাই মুর্শিদাবাদে এমপ্লয়মেন্ট বাড়ুক,
এবং এমপ্লয়মেন্ট বাড়াতে হলে লোকাল শিল্পকে গুরুত্ব দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বলো তোমাদের কি আইডিয়া আছে? ম্যাডাম আমাদের এখানে সেরিকালচার ডিপার্টমেন্টের মানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে আছে মালবেরি চাষ হয় ম্যাম। এখানে 7000 একরে চাষ হয় ম্যাম। সেটা আমরা আগামী 5 বছরের মধ্যে এই সদনের কাজের প্রকল্পের সঙ্গে সম্বদ্ধ করে ম্যাম 14000 একর পর্যন্ত নিয়ে যাবো। সেটা তো আমি বলে দিলাম অলরেডি। তার সঙ্গে ম্যাম ওখানে হ্যান্ডলুম সেক্টর আছে ম্যাম, তারপরে খাদি সেক্টর আছে ম্যাম, এদের সঙ্গে ওগুলো আছে। শোনো আমি কি বলছি, আমি বলছি যে ধরো গ্রাম বাংলার কাজ পঞ্চায়েত ডিপার্টমেন্ট চালাচ্ছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ঠিক আছে কি নেই? বাদ বাকি সব ঠিক আছে। সুতরাং ইলেকশন করে ওই দুটো করতে হবে। তাহলে মালদা আর মুর্শিদাবাদের প্রবলেমটা আছে, এটা কোঅপারেটিভ। সুব্রতদা মারা যাওয়ার জন্য একটুখানি দেরি হয়ে গেছে, এটা দেখে আমরা বলে দেবো। ঠিক আছে, ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, জেলা পরিষদের কতজন মেম্বার আছেন হাত তুলুন তো। সব ডাকেনি দিদি, আজকে কাউকে ডাকেনি। কেন জেলা পরিষদের তো সবাইকে ডাকতে বলেছি। জেলা পরিষদের 70 জন মেম্বার ছিল ম্যাম। তাতে কি আছে? ছিল 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 যাই হোক, এটা হয়তো একটা হলটা ছোট বলে কোভিডের সিচুয়েশানে কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। আমি আসলে জেলায় ওরা তো এটা এক্সপেক্ট করে না, সুতরাং এটা তোমাদের ঠিক হয়নি। এই জন্য আমি পরে আবার এসে আবার একটা করে দিয়ে যাবো, আমি আবার আসবো। ঠিক আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি কারা আছেন? 26টা পঞ্চায়েত সমিতি। 26টা পঞ্চায়েত সমিতি। এমএলএদের মধ্যে তো 20 জন আছে। সুব্রত শাহ আকরুজ্জামান তো মিনিস্টার আছে। মনিরুল ইসলাম, বসো তোমরা বসো, আমি নাম ডাকছি, আলাপ করে নেবো এক এক করে। তোমরা অলরেডি বিধানসভা করেছো, আরও বেশি আগামী দিনে কাজ করতে হবে। যারা নতুন তাদের কাজ জানতে হবে এবং রেগুলার বিধানসভায় অ্যাটেন্ড করতে হবে। মনিরুল ইসলাম তুমি ফরাক্কা। আচ্ছা, আমিরুল ইসলাম তো ববি চিনি আমি। ইমানিকেও আমি চিনি পুরনো, হ্যাঁ বসো। জাকিরকেও আমি চিনি, বসো। মোহাম্মদ আলীকেও আমি চিনি, ইদ্রিস আলীর ছেলে। আচ্ছা, এবার হচ্ছে ইদ্রিস আলী। এই ইদ্রিস আলী সেই ইদ্রিস আলী নয়, হ্যাঁ বসো। সৌমিক হোসেন মান্নানের ছেলে। কুণাল চন্দ্র মণ্ডল, এই কানাই চন্দ্র মণ্ডল, কানাই তাকে আমি চিনি, হ্যাঁ। আশিস মার্জিত, ওদিকে হচ্ছে জীবন কৃষ্ণ সাহা বারোয়া। সে অপূর্ব সরকার, ডেভিডকে আমি তো চিনি, কোথায়, হ্যাঁ কান্দি, তোমার কান্দি মাস্টার প্ল্যান হয়েছে। হুমায়ুন কবির, ওকে তো চিনি, ও তো হচ্ছে পুরনো খেলোয়াড়। রবিবুল আলম চৌধুরী রেজিনগর। হাসানুজ্জামান শেখ বেলডাঙ্গা। ওদিকে নিয়ামত আছে? তোমার শরীর ঠিক আছে? ডাক্তার দেখাচ্ছ ঠিক মতো? ওদিকে শাহিনা মমতাজ বেগম। জাফিকুল ইসলাম দমকল। হিরে দমকলে মারপিট কমেছে? আচ্ছা, খুব ভালো। এই সৌমিক গিয়ে গন্ডগোল করে না তো? আচ্ছা। আব্দুর রাজ্জাক জলঙ্গি, বসুন। আমার বিডিও এসডিওরা সকলেই উপস্থিত আছেন প্রত্যেকটা ব্লকের, এবং মুর্শিদাবাদ আমি চাই ভালো করে কাজ হোক। আমার, তুমি বসো শরৎ, হ্যাঁ। আমার দুটো এসপি এখানে, রঘু এবং সবরি, হ্যাঁ আছে, প্লাস ডিজি আছে মালভিয়া, সিদ্ধেনাথ আছে, হ্যাঁ হ্যাঁ সিদ্ধিনাথ, সুনীল চৌধুরী আছে। আমার দিকে আমার চিফ সেক্রেটারি দ্বিবেদী আছে, হোম সেক্রেটারি গোপালিকা আছে। আমার সকল এমএলএ এমপিরা থেকে শুরু করে সকল পুলিশ আধিকারিক থেকে শুরু করে সবাই আছে। প্রভাত চ্যাটার্জি সদর এসডিও আছেন, আছেন তো হাত তুলবেন জাস্ট। সুদীপ ঘোষ, আচ্ছা তার আগে সরি, সিঞ্জন সরকার শেখর, আইএস জঙ্গিপুর। সিঞ্জন শেখর, ইজ ইট কারেক্ট নেম? মানে আমি ভুল বলছি না তো আবার? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, বসুন।
সুদীপ ঘোষ লালবাগ এসডিও, ঠিক আছে সব এলাকা? নবীন কুমার কান্দি এসডিও, এত বড় জেলা। এবার হচ্ছে বিডিও অভিনন্দন ঘোষ থেকে শুরু, বিডিও বহরমপুর। আপনাদের সকলকে মুর্শিদাবাদকে অনেক অনেক অভিনন্দন। মুর্শিদাবাদের সমস্ত মানুষকে আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের দুহাত ভরে দোয়া আমাদের দিয়েছেন। আগামী দিন আমরাও আমাদের সাধ্যমতো কাজ করব যাতে মানুষ, গরিব মানুষ তার সেবা পায়। রাজীব মণ্ডল ডোমকল, আচ্ছা বলে দিচ্ছি এগুলো। রাজা ভৌমিক বিডিও হরিহরপাড়া নিয়ামতের এলাকা। সত্যজিৎ হালদার বিডিও নওদা। উদয় শঙ্কর মাইতি বিডিও বেলডাঙ্গা 1। অংশুমান দত্ত বিডিও বেলডাঙ্গা 2। নিরঞ্জন মণ্ডল বিডিও কান্দি। কান্দি মাস্টার প্ল্যানটা জানো তো ভাই? আচ্ছা। আবিদা সুলতানা বিডিও ভরতপুর 1। আশিস মণ্ডল বিডিও ভরতপুর 2। বাপি ধর বিডিও খড়গ্রাম। মনীষ নন্দী বিডিও বারওয়া। জুনেইদ আহমেদ বিডিও ফরাক্কা, কমপ্লিকেটেড জায়গা। কৃষ্ণচন্দ্র মুন্না বিডিও শামসেরগঞ্জ ববির এলাকা। HM রাইজুল হক বিডিও সুতি 1, সবচেয়ে বড় বিড়ির ফ্যাক্টরি নাকি, বিড়ির কারখানা চারিদিকে। সুতি 2। সমীরণ কৃষ্ণ মণ্ডল, সমীরঞ্জন কৃষ্ণ মণ্ডল হয়ে গেল। মোহাম্মদ আবু তায়েব বিডিও রঘুনাথগঞ্জ 1। এসছেন? ওই তো এসছেন, হ্যাঁ। পার্থ সারথী ঘটক বিডিও রঘুনাথগঞ্জ 2। আমি প্রেজেন্ট প্লিজ করছি মনে হচ্ছে। সুরজিৎ চ্যাটার্জি বিডিও সাগরদিঘি। সাগরদিঘি প্ল্যানটা ভালো চলছে, নতুন যে প্ল্যানটা হচ্ছে সেটাও ভালো চলছে কাজকর্মগুলো। সুব্রত ঘোষ বিডিও লালগোলা, লালগোলার ভাই ভগবানগোলা। পুলক কান্তি মজুমদার বিডিও ভগবানগোলা 1। ওখানে মোড়ে একটা তেলে ভাজার দোকান ছিল, খুব ভালো ডালের বড়া ভাজতো। ওই দোকানগুলো আছে, তেলে ভাজার দোকানগুলো দেখেছেন কখনো? লালগোলা থেকে ভগবানগোলা আসার সময়। ভগবানগোলা 2 বিডিও ওয়ারশেদ খান মোহাম্মদ। প্রসন্ন মুখার্জি জিয়াগঞ্জ, জিয়াগঞ্জের ভাই আবার আজিমগঞ্জ। অনিকেত আগরওয়াল বিডিও নবগ্রাম। নমস্কার ভাই। মোহাম্মদ ইকবাল বিডিও রানীনগর 1। পার্থ চক্রবর্তী বিডিও রানীনগর 2, ঠিক আছে এলাকা। শোভন দাস বিডিও জলঙ্গি। রাজা সরকার আইসি বহরমপুর PS, কে আছেন? ঠিক আছে এলাকা। হসপিটালে কোনো গন্ডগোল নেই তো? সন্দীপন চ্যাটার্জি বেলডাঙ্গা PS, এলাকা ঠিক আছে। অমিত নন্দী হরিহরপাড়া, কি কোনো প্রবলেম নেই তো নিয়ামত? ল অ্যান্ড অর্ডার কোনো প্রবলেম নেই? ফার্স্ট ক্লাস। আর্জেন্ট বোমে মারা গেছিল, আমি এসছিলাম। অসিত বরণ কুইলা মুর্শিদাবাদ PS, ঠিক আছে তো? ঐতিহাসিক জায়গা। সুভাষচন্দ্র ঘোষ আইসি কান্দি, ঠিক আছে অপূর্ব? কান্দি ভালো আছে। জ্যোতির্ময় বাগচি আইসি ডোমকল, কি সব ঠিক আছে? টুকুস টাকুস কেউ কিছু করছে না তো? ঠিক আছে, এখন শান্ত আছে। তার কারণ সৌমিক এখন এখানে চলে এসছে। কেন শান্ত সেটা বুঝতে পারছো? এবার হচ্ছে অসিত বরণকুলা হয়ে গেল। সুভাষচন্দ্র ঘোষ কান্দি, কান্দি তো ঠিক আছে। জ্যোতির্ময় বাগচি আইসি ডোমকল
দৌলতাবাদ দেবাশিস ঘোষ, অঞ্জন বর্মন রেজিনগর পিএস। রেজিনগর কে আছে? হুমায়ুন, রবিউল আছে। অভিজিৎ বসু মল্লিক নওদা, সুব্রত ঘোষ শক্তিপুর পিএস, অমিত ভকত নবগ্রাম পিএস, বিশ্বজিৎ ঘোষাল ওসি জিয়াগঞ্জ। আমাদের 23টা জেলা কিন্তু 36টা পুলিশ ডিস্ট্রিক্ট। কটা পুলিশ ডিস্ট্রিক্ট ম্যাডাম? 2011-তে আমাদের পুরো স্টেটে 19টা পুলিশ ডিস্ট্রিক্ট ছিল কলকাতা পুলিশকে নিয়ে। এখন আজকে 35টা পুলিশ ডিস্ট্রিক্ট আছে ম্যাডাম। এত আমি খারাপ কি বললাম? কলকাতাটাকে নিলে তুমি বলো 36টা পুলিশ ডিস্ট্রিক্ট, আর তার মধ্যে তোমার 6টা কমিশনারেট আছে। 6টা কমিশনারেট প্লাস এক কলকাতা নিয়ে 7টা কমিশনারেট, 28টা জেলা। এখন ম্যাডাম আমাদের যে পার্লামেন্টারি কমিটি মিটিং হয়েছিল অন পুলিশ রিফর্ম, ওখানে এই পয়েন্টে নিয়ে ওরা অবাক রয়ে গেছিল। তোমার মহিলা পুলিশ স্টেশন কত আছে ম্যাডাম? আমাদের টোটাল প্রত্যেকটা জেলাতে একটা মহিলা পুলিশ স্টেশন করা আছে, প্লাস একটা সাইবার পুলিশ স্টেশন করা আছে। টোটাল না, মহিলা পুলিশ স্টেশন টোটাল কত হয়েছে তোমার? ম্যাডাম 40 আছে। আর 19টা হিউম্যান রাইটস কোর্টও আমরা করে দিয়েছি। হ্যাঁ ম্যাডাম। আর তোমার 80টা ফাস্ট ট্র্যাক কোর্টও আছে, রেপ থেকে শুরু করে অ্যাট্রসিটিস থেকে শুরু করে ফাস্ট ট্র্যাক কোর্ট, যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইথড্র করে নিয়েছিল কিন্তু আমরা চালু রেখে দিয়েছি। ম্যাডাম সাইবার পুলিশ স্টেশন, তার মধ্যে 46টা মনে হয় মহিলা কোর্ট আছে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে, 45 কি 46। ইয়েস ম্যাডাম। কে এটা দেখে? সংঘবিচার না কে দেখে? হ্যাঁ, জুডিশিয়াল ডিপার্টমেন্ট। ম্যাডাম আমাদের সাইবার পুলিশ স্টেশন প্রত্যেকটা জেলায় আছে, প্রত্যেকটা থানায়। সাইবার ক্রাইম ইজ এ গ্রেট ক্রাইম, ওটা কিন্তু রাখতেই হবে। ওটা কম্পেয়ার টু আদার স্টেটস উই আর মাচ অ্যাহেড। সেটা তো ঠিকই। হ্যাঁ, ইয়েস ম্যাম। দীপক হালদার ওসি ভগবান গোলা, এদের ওসিগুলো রোগা রোগা আছে দেখছি। অরিন্দম দাস ইন্সপেক্টর দুর্গাপ্রসাদ মজুমদার বারোয়া, রাজু মুখার্জি শ্রী ভারতপুর, ইন্দ্রনীল মাহাতো ওসি সালার, সৌম্য দে ওসি জলঙ্গি, এ তো আরও রোগা, রঘুর থেকেও রোগা। খুরশেদ আলম ইসলামপুর পিএস। ও তোমার উত্তর দিনাজপুরের মতো তোমার এখানে একটা ইসলামপুর পিএস। রবীন্দ্রনাথ বিশ্বাস রানীনগর পিএস। বিশ্বজিৎ হালদার সাগরপাড়া পিএস। রঘুনাথগঞ্জ পিএস পার্থ ঘোষ ইন্সপেক্টর। দেবব্রত চক্রবর্তী আইসি ফরাক্কা। ফরাক্কা ওই যে পাট্টা পায়নি কতগুলো লোকের জলে সব ডুবে গেছে, নজরে আছে ওটা? না, ওটা মালদার মধ্যে পড়ে, মালদা সাইড পড়ে। সুমিত বিশ্বাস ওসি সাগরদিঘি। বিপ্লব কর্মকার ওসি সুতি। সমিত তালুকদার শামসেরগঞ্জ। পালসি, এটা হচ্ছে না, এটা হচ্ছে নাসনারা নওয়াজ উইমেন পুলিশ স্টেশন। অ্যান্ড সোমা বহরমপুর উইমেন পুলিশ স্টেশন। মেয়েদের উইনার্স বাহিনী করে দেবে যেখানে যেখানে টাউন আছে একদম। হ্যাঁ, করে দাও। সেভ ড্রাইভ সেভ লাইফ প্রজেক্ট চলছে, 100 দিনের কাজ ঠিকমতো চলছে। বিডিওরা মোট গড় কত হয়েছে তোমার ব্লকে? ব্লক টু ব্লক সার্ভে করে দেখেছো ম্যাডাম? কত গড়ে হয়েছে মুর্শিদাবাদ জেলায়? আমাদের ম্যাডাম লেবার বাজেট আমরা 107% কমপ্লিট করে নিয়েছি। না, তুমি আমাকে বলো যে মানে ডে কতগুলো হয়েছে? 40 ম্যাম। 40 হয়েছে। এটাকে বাড়াও, কারণ মুর্শিদাবাদ 60 কি 60 বেশি করে দাও তুমি। দার্জিলিংয়ে 90 ডেজ হয়ে যায়, 60-75-এ চলে যাও। যত মানুষকে কাজ দেবে তত ভালো। যারা কাজ করতে চায় তাদের কাজ দেওয়া, যাদের জব কার্ড আছে। হ্যাঁ বলো। মানে নির্দেশে ম্যাক্সিমাম লোক কাজ করেছে, 96 লাখ কাজ করেছে ম্যাডাম, এটা হাইয়েস্ট রেকর্ড। গত বছর যে সময় যা হয়েছে তার থেকে 20 লাখ মানুষ বেশি কাজ করেছে। কোভিডের জন্য গতবারে প্রবলেমটা হয়েছে, আর তাছাড়া বাইরে থেকে যারা এসেছে তাদেরও আমরা কাজ দিয়েছি। 6.5 লাখকে দিয়েছি, পরিযায়ী শ্রমিক যারা। 6.5 লাখকে দিয়েছি
এবছর হাইয়েস্ট হবে। আর আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ কেমন চলছে? নতুন গ্রুপ ম্যাডাম 90,000 বেশি হয়ে গেছে, আমাদের 3 মাসে হয়ে গেছে টার্গেট। আচ্ছা, যারা সেলফ হেল্প গ্রুপ করেছে অথচ কাজ পায় না, তাদের কিন্তু বিভিন্ন কাজ আছে, জলধারা থেকে শুরু করে সৃষ্টি, মাটির সৃষ্টি থেকে শুরু করে জল স্বপ্ন থেকে শুরু করে গার্মেন্টিং আমরা যেটা করছি। বসো, সবচেয়ে বড় কাজ যেটা হচ্ছে, স্কুলের ছেলেমেয়েরা, বাচ্চারা ভালো করে জেনে রাখুন, জনপ্রতিনিধিরাও এবং আমার অফিসাররাও, ওই স্কুল বাচ্চারা যেসব ড্রেস পরে আমরা দিই বিনা পয়সায়, কিন্তু ওদের কাপড়টা আসতো বাইরে থেকে। আমরা ঠিক করেছি আমরা বাংলাতেই তৈরি করব, কিন্তু বাংলায় তৈরি করতে গেলে আমার তো পাওয়ারলুম সেক্টর চাই। সেখানে আমরা পাওয়ারলুম সেক্টর যাতে বেশি করে তৈরি হয়, আমরা ইনসেন্টিভ দিচ্ছি, আমরা হেল্প করে দিচ্ছি, এবং তারা যে জামা কাপড়গুলো তৈরি করবে টোটালটাই আমরা কিনে নেবো সরকার থেকে। সিএসকে আমি বলবো একটু বলে দিতে, মুরগির পোলট্রিটার এটা, মুরগির ডিমও আমরা সব কিনে নেবো। সুতরাং করুন ভালো করে, বলো তো পঞ্চায়েত সমিতিগুলো করুক। ম্যাডাম, যেটা আপনি টেক্সটাইল ক্ষেত্রে যেটা স্কুল ড্রেস যেটা দেওয়া হয়, সেটা পুরো কাপড়টাই আমার বাইরে থেকে আনতে হতো, যেটা আছে টেন্ডার করে আমরা দিল্লি, মুম্বাই, অন্য জায়গা থেকে কাপড় আনতে হতো। তারপরে ম্যাডাম একটা সিদ্ধান্ত নিয়েছেন এই কাপড় আমাদের নিজস্ব পশ্চিমবঙ্গের মধ্যে তৈরি করতে হবে। তৈরি করতে গেলে দেখা গেছে কি আমাদের যে পাওয়ার লুমগুলো আছে, পাওয়ার লুম সেক্টরগুলো আছে, সেখানে আমাদের 13,000-এর বেশি পাওয়ার লুমসগুলো আছে আমাদের রাজ্যে, কিন্তু সেখানে 500 থেকে 600 পাওয়ার লুম আছে সেটা কি এই কাপড়টা তৈরি করতে পারে। বাদ বাকি যেটা আছে ওদের মেশিনগুলো যেটা আছে খুব পুরনো মেশিন, সে পুরনো উন্নত ধরনের মেশিন না লাগালে তাহলে এই কাপড়গুলো তৈরি করতে পারা যায় না। তো সেই জন্যেই সেটা করতে গেলে আমরা কিছুটা আমাদের রাজ্য সরকার তরফ থেকে আমাদের 3-4টে টেক্সটাইল পার্কগুলো করা হচ্ছে। একটা অশোকনগর উত্তর 24 পরগনার কল্যাণী নদিয়াতে, আর একটা আছে আমাদের উত্তর দিনাজপুরে, যেটা স্পিনিং মিলে আমাদের জায়গা ছিল। তোমার রেডিমেড জায়গা আছে সেখানে তুমি করছো, রেডিমেড জায়গা আছে, প্রত্যেকটা জেলায় তোমার এটা নিয়ে যেতে হবে। আর মুর্শিদাবাদে জেনে রাখো, মুর্শিদাবাদ সিল্ক থেকে শুরু করে এই রাজশাহী জেলা পাশেই, এদের একদম কাছাকাছি, এখানে টেক্সটাইলটা ভীষণ ভালো হবে। এখানে নিউলি করে দাও, রাইট ম্যাম। দরকার হলে প্রত্যেকটা সাব ডিভিশনে একটা করে পাওয়ারলুম সেক্টর তৈরি করো এখানে, কারণ এরা বেশি দিতে পারবে, এদের প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশনও হবে, কর্মসৃষ্টিটা আমাদের মেন কাজ, গরিব লোকেরা কাজ পাক। ছাত্রছাত্রী মনে রাখবেন, শুধু গভর্নমেন্ট চাকরি না, গভর্নমেন্ট চাকরি যে কোনো সময় চলে যাচ্ছে এমন অবস্থা, এই রেল থেকে শুরু করে সেল সব বন্ধ, কিন্তু এই কাজগুলো করুন, এই কাজগুলো নিজের বিজনেস হবে, নিজের লক্ষ্যে আসবে ঘরে, এবং আমরা হেল্প করব। এইটা তুমি বলে দাও একটু ম্যাডাম। এটা এর জন্য আমি যেটা আছে, যেটা এই বড় দাঁড়াও তো, চেম্বার্স কারা এসছে ইন্ডাস্ট্রিয়াল মুর্শিদাবাদ? চেম্বার্স কি একটাই? কটা? একটাই মুর্শিদাবাদ চেম্বার্স। বলুন তো কি দরকার, কি হলে এখানে শিল্প বাড়বে বলুন, চটপট বলবেন, বেশি দেরি করবেন না। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে। নমস্কার ম্যাডাম, আপনি আমাদের মুর্শিদাবাদে আসার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মুর্শিদাবাদ জেলায় যে আমাদের যে শিল্পের যে অগ্রগতি হচ্ছে সেটা অনেকটাই আপনার জন্যই হচ্ছে ম্যাডাম। আমরা মনে করি আপনার যে উদ্যোগ আমরা আমাদের ডিএম সাহেবের মাধ্যমে যেটা আমরা পাই, এবং আমাদের ডিএম সাহেব যেভাবে অ্যাক্টিভভাবে আমাদের সাথে যোগাযোগ রাখেন এবং শিল্প করার ব্যাপারে আমাদের সাথে প্রায় মিটিং করেন, এই জন্য আমরা অত্যন্ত খুশি। এবং আমাদের জিআইসির জেনারেল ম্যানেজারও আমাদের সাথে থাকেন। তাই আমরা বলি ম্যাডাম, আমাদের এখানে শিল্পের অগ্রগতি করতে গেলে আমাদের গোটা কয়েক প্রপোজাল আছে ম্যাডাম। একটা হচ্ছে আপনাদের 3টে প্রপোজাল অলরেডি আমাদের কাছে জমা পড়েছে, সেটা আমরা দেখে নিচ্ছি। আচ্ছা ম্যাডাম, আমি বলি একটু ম্যাডাম, আমি একটু বলি, সময় বেশি নেব না। আমরা বলি স্যার ম্যাডাম, প্রথমে আমরা বলি যে আমরা মুর্শিদাবাদটা কিন্তু আমরা একদম একটা বাংলাদেশের পাশেই আমাদের জেলাটা, এবং বাংলাদেশে আমাদের জেলা থেকে ব্যবসা বাণিজ্য অনেকটাই যায়, কিন্তু আমাদের কিছু সমস্যা আছে, সেটা আপনাকে যে তুলে ধরবো আজকে। আপনার সাহায্য পেলে আমাদের অবশ্যই মুর্শিদাবাদের ব্যবসা, ইন্ডাস্ট্রি সবই বাড়বে, আমাদের ট্যুরিজম বাড়বে। আমাদের প্রথমেই বলি ম্যাডাম যে আমাদের নর্থ বেঙ্গল এবং পূর্ব ভারতের সাথে এবং আমাদের নদিয়া, মালদা এর যোগাযোগ সংযোগকারী নসিপুর সেতুটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে ম্যাডাম। জমির কোনো সমস্যা নাই, ওটা গত 17 সালে সম্পূর্ণভাবে মিটে গেছে জানুয়ারি মাসে, কিন্তু গত 18 সালের 7ই ফেব্রুয়ারি থেকে বাধা দিয়ে কাজটাকে বন্ধ রেখেছে। 90 থেকে 95% কাজ কমপ্লিট হয়ে পড়ে আছে ম্যাডাম।
মুর্শিদাবাদ পৌরসভা এলাকার টোটাল কাজ কমপ্লিট। গঙ্গার ওপারে মাহিনগরের কাজটা সামান্য একটু বাকি আছে। আমাদের সাথে যেটা আমরা ম্যাডাম ওখানে রেলওয়ে থেকে বলা হয়েছিল ম্যাডাম যে যাদের জমি নেওয়া হচ্ছে ওদেরকে চাকরি দেওয়া হবে। 2017 সালে ওটা উইথড্র করে নেন, তারপরে ওখানে 40-50টি ফ্যামিলি আছে ম্যাম। এখানে এটা রেলে থাকাকালীন আমি নিয়ম করে দিয়েছিলাম, তারপর ওরা সবই উইথড্র করে নিয়েছে। 40-50টা ফ্যামিলি থাকলে তোমরা কথা বলে নাও। রেল যখন করছে না আর সাফার করছে আমার স্টেট, রেলের যে অবস্থা তুমি তো জানো, ওরা জীবনে কিছু করবে না। তোমরা একটা কাজ করো, ব্রিজটা হওয়া দরকার। এবং ম্যাডাম এটা আপনার জন্যই হয়েছে কিন্তু। এক সেকেন্ড, হ্যাঁ আমি সেজন্যই বলছি, আপনি শুরু করেছেন। হ্যাঁ আমি সেজন্যই বলছি যে ওই 40-50টা ফ্যামিলিকে এদিক ওদিক করে দেখে নাও কি করতে পারো, যাতে কোনো রকমভাবে কোনো একটা কম্পেনসেশন করে কাজটা শুরু করে দাও। ঠিক আছে, কমে গেছে, ঠিক আছে, ডিএম দেখে নেবে, তুমি একটু হেল্প করে দিও। আবু কার কনস্টিটিউয়েন্সি এটা তোর? তুই তাহলে দেখে দিবি। আরে রেল জীবনে করবে না, তুই আমার ডিএম এর সাথে কথা বল। আর কি আছে বলুন? না না আপনি বলুন না, মাইক কেন নেবে? আপনার কথায় তো আমরা ইন্টারভেন করছিলাম। তো ম্যাডাম আপনি নসিপুরে যেটা বললেন খুশি হলাম ম্যাডাম, কারণ এটা আপনার জন্যই হয়েছিল কিন্তু নসিপুর রেল ব্রিজের প্রথম সূত্রপাত। আচ্ছা ম্যাডাম আর একটা কথা বলি, আমাদের মুর্শিদাবাদ জেলার মাঝখান দিয়ে আমাদের ভাগীরথী নদী গেছে, এটা আমাদের প্রাকৃতিকভাবে এটা আমাদের এক্সট্রা পাওনা। তো এই ভাগীরথী নদীটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, হলদিয়া এবং খিদিরপুর বন্দরের সাথে যদি আমরা ছোট ছোট পোর্ট মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়া এই তিনটে জেলার সাথে যদি আমরা ছোট ছোট পোর্ট, রিভারিন পোর্ট যেটা আমরা করতে পারি, তাহলে খুব কম খরচে আমরা হলদিয়া এবং খিদিরপুরের মাধ্যমে আমাদের মুর্শিদাবাদের যে প্রোডাক্টগুলো আছে এক্সপোর্ট কোয়ালিটির জন্য, চাল, রেশম, আম, গম, এগুলো আমরা কিন্তু বাইরে পাঠাতে পারবো। তা আমাদের একটা প্রস্তাব ম্যাডাম, যে আমাদের যদি এই জলপথটাকে ব্যবহার করা যায়, কারণ রাস্তায় এতটাই যানজট হয়। আপনারা যখন চেম্বারসে আছেন, হ্যাঁ ম্যাডাম, আপনারাই বসে একটা সিআইআই ফিকি টিকি যারা আছে আমাদের তাদের সাথে কথা বলে টেকনিক্যাল লোকেদের নিয়ে, টেকনিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং, সাউন্ড এবং ইনল্যান্ড ওয়াটার সম্বন্ধে এক্সপার্ট যারা, তাদের সাথে কথা বলে একটা পরিকল্পনা করুন। আপনার প্রপোজালটা ইজ ভেরি গুড, কিন্তু পরিকল্পনাটা তো তৈরি করতে হবে। আপনারা একটা প্রজেক্ট তৈরি করে ডিএম এর কাছে জমা দিন। না, ডিএম সাহেবের সাথে আমাদের ব্যাপারে মিটিং হয়েছে, উনি আমাদের হেল্প করছেন এই ব্যাপারে। দেখো এটা এইরকম চিন্তাধারাটা তো নতুন এসছে, যেই ছোট্ট জায়গাতেও একটা কিছু হতে পারে, চিন্তাধারাটা তো নতুন এসছে। যখন নতুন একটা আইডিয়া আসে তখন সেটাকে ভালো করে এক্সপ্লোর করতে হয়। এক্সপ্লোর করবার সময় তার টেকনিক্যাল সেফটি, সিকিউরিটি সেটাও দেখে নিতে হয়। এটা করে দিলাম দুম করে, জাস্ট দুদিন বাদে অচল হয়ে গেল, অচল চাই না, সচল চাই। কাজে এটা আপনাদের যা প্রপোজাল আছে আপনারাও এটা সার্ভে করুন, রিভিউ করুন, করে আপনারা ডিএম কে প্রপোজালটা দিন। ঠিক আছে, ডিএম প্রপোজালটা আমি বলে গেলাম সিএস এর কাছে ইমিডিয়েট পাঠাবে। ঠিক আছে, ম্যাডাম এটা নিয়ে মিটিং হয়েছিল আর ওনাদের সঙ্গে আলোচনা করার পরে। আচ্ছা দাঁড়াও তো এক সেকেন্ড, এমনি তো পোর্ট করতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিতে হয়, কিন্তু এই ছোট ছোট যে পোর্টগুলো অন্য নাম দিয়ে, ল্যান্ড পোর্ট তো আলাদা, সেটা তো হচ্ছে ল্যান্ডিং কেবল টেবিলের ব্যাপার আছে। এইগুলো অন্য কিছু নাম দিয়ে কিভাবে করা যায়, যেটা আন্ডার স্টেট গভর্নমেন্ট, স্টেট সেক্টরে করতে হবে। ফার্স্ট তোমাকে এটা বার করতে হবে স্টেট সেক্টরে আমি কি করতে পারি, কারণ সেন্ট্রাল এটার পারমিশন দেবে না। ম্যাডাম নদীটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের যৌথ এর মধ্যে পড়ে। আরে শুনে কি, গঙ্গার ভাঙন তাহলে তো অনেকদিন আগে রোধ করে দিত। আপনি বললে শুনবে, আপনার উপর আমাদের চরম ভরসা ম্যাডাম। আমি বাজে কথা একদম বলি না, আমি যেটা পারি, যেটা আমার হাতে আছে আমি সেটা বলবো। ওদেরটা আমার হাতে নেই, উই ক্যান পারসু, বাট যেটা আমি আমার গণ্ডির মধ্যে করতে পারবো আমি সেটুকু বলবো। তার কারণ হচ্ছে তারপর আমি বলে গেলাম আর হলো না, তখন আপনারা বলবেন ওই তো দিদি বলে গেছিল হয়নি। আমি কিন্তু কথা দিলে কথা রাখি, সেই জন্য আপনারাই পরিকল্পনা করুন যে কিভাবে এটা করা যায়, আর কোন টেকনিকে করা যায়, কোন ভাষায় করা যায়, যেটা স্টেটের আন্ডারে কাজ করা যাবে, যেখানে অন্য কোনো কারো সাহায্যের দরকার নেই, স্বাধীনভাবে আমরাই করতে পারবো। সেটা চিফ সেক্রেটারি আইনটা দেখে নেবে, ঠিক আছে? যেমন আমায় পোর্ট করতে গেলেই সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্লিয়ারেন্স নিতে হয়, এটা বুঝে রাখুন। আমি স্টেট যদি কোনো সার্কুলার রেলওয়ে করি বা কোনোটা চক্র রেল করলাম, স্টেট থেকে পুরো করলে স্টেটের আন্ডারে,
কিন্তু সেখানেও পারমিশন নিতে হয় ওদের সেফটি কমিশন থেকে। কাজে পোর্টও হচ্ছে এরকম, পোর্ট হচ্ছে সেন্ট্রালের আন্ডারে। সেই জন্য আমি সেটা যেটুকু করতে পারি ইনল্যান্ড ওয়াটারে আমার জলটাকে কী করে আমরা ব্যবহার করতে পারি সেটা আপনাদের ভেবে সাজেশন দিন। আচ্ছা ম্যাডাম, আমরাও ভাববো। দেবো ম্যাডাম, ওকে ম্যাডাম দিব, কারণ এটা নদীপথটা এই কারণে ব্যবহার করতে বলছি, এইটা ছাড়াও আমাদের এই এক্সপোর্টের ব্যাপারটা ছাড়াও, ইন্ডাস্ট্রি ব্যাপার ছাড়াও কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলা হচ্ছে ট্যুরিজমের জেলা। এখানে পর্যটক লক্ষ লক্ষ বছরে আসে এবং ফরেনার্সরাও কিন্তু আমাদের বড় বড় স্টিমারে করে বিদেশ থেকে আসে, যদিও 2 বছর ধরে বন্ধ আছে ম্যাডাম। আর একটা জিনিস বলি, আমাদের ব্যবসা মুর্শিদাবাদের সাথে বাড়ানোর জন্য ম্যাডাম, আমাদের এখান থেকে যে মালগোনা এক্সপোর্ট হয় তার মধ্যে আমাদের 2টো বর্ডার, একটা তো আপনাকে জলপত্নী বললাম, আর একটা হচ্ছে মেহেদিপুর মালদায়, আর একটা বর্ডার হচ্ছে আমাদের বেনাপোলে আমাদের বনগাই বর্ডার আছে। তো আমাদের এখান থেকে যে মালগোনা বিশেষ করে চাল টাল অন্যান্য সামগ্রী যে বাংলাদেশে যায়, তো এই 2টো বর্ডারের মাধ্যম দিয়ে যেতে গেলে যে ক্যারিং কস্টটা পড়ে সেটা আমাদের কিন্তু বেশি পড়ে যায়। তো কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলায় লালগোলা সীমান্ত একটা সময় চালু ছিল ম্যাডাম, সেটা বন্ধ হয়ে পড়ে আছে। এই লালবাগ সীমান্তটাকে, এই লালগোলা সীমান্তটাকে যদি চালু করা যায়, তার ওপারে হচ্ছে রাজশাহী ডিস্ট্রিক্ট গোদাবরী গ্রাম। ও তো ইন্ডিয়া গভর্নমেন্ট যদি না করে আপনি কি করবেন? এটা আপনি চেষ্টা করলে হবে ম্যাডাম। আমরা লিখতে পারি, কারণ আমরা লিখতে পারি, রিকোয়েস্ট করতে পারি, কারণ এটা চাই, বাট আমি বলতে পারবো না যে করতেই পারি, কারণ সীমান্ত যখন বন্ধ করেছে মেবি সাম কজ, কোনো একটা কারণ কিছু আছে। আর দেশ যেটা করে, আমি এক্সটার্নাল অ্যাফেয়ার্স এতে আমি কখনো ইন্টারফেয়ার করি না। ম্যাডাম আরেকটা কথা বলি, ওখান থেকে আমাদের পদ্মা নদী তো বেশি দূর না রাজশাহী, তাহলে সব বুঝলাম, এটা আপনি বুঝলেন আমি বুঝলাম, কিন্তু দুটো দেশের ব্যাপার আছে না, এটা ম্যাডাম আপনাকে দেখতে হবে। আরে বাবা, দুটো দেশের ব্যাপার যেখানে আছে সেখানে আমি সিদ্ধান্ত নিতে পারি না, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্ড গভর্নমেন্ট অফ বাংলাদেশ সিদ্ধান্ত নেবে। কারণ ওখান দিয়ে তাহলে হবে কি, স্টিমারে মালগোনা আমরা চলাচল করাতে পারবো। আপনি একটা সাজেশন দিয়েছেন, ইজ ওকে, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আর একটা তৈরি করে আমায় দিন। হ্যাঁ, আর একটা বলি, আমাদের ব্যবসার, আমাদের মুর্শিদাবাদ জেলায় ট্যুরিজমের আর একটা এখানে জিনিসটা থমকে আছে ম্যাডাম, সেটা হচ্ছে আমাদের 34 নম্বর জাতীয় সড়কের কাজটা থমকে আছে। এটা আপনি যদি একটু দেখেন তাহলে আমার মনে হয় এই যে কাজটা এক সেকেন্ড, কেন থমকে আছে ম্যাডাম? আমাদের বাইপাসের কাজটা এখনই শুরু হয়েছে ম্যাম, মানে 2 বছর লাগবে। মে মাসে মানে ওরা শুরু করতে পারেনি, এখন অক্টোবর পরে শুরু হয়েছে। গত মাসে ওদের সঙ্গে মিটিং হলো ম্যাম, এখন ফুল ফ্লেজ কাজ চলছে না। কিন্তু যতক্ষণ ওই বাইপাসের কাজটা চলবে ততক্ষণ এই জ্যামটা এরকমই থাকবে। তার জন্য ম্যাডাম এনএচআইর সঙ্গে আমাদের মিটিং হয়েছে, কয়েকটি জায়গায় ওদের মানে পটহোলসগুলি ছিল সেইগুলো ওরা ঠিক করে দিয়েছে। আর বাস বে আমরা 3টে জায়গায় ঠিক করেছি ম্যাম, সেখানে ওরা ঠিক করে দেবে। মানে পানি দেওয়ার বাসবে তোমরা করো, এটা যদি করতে 2 বছর লাগে পিপুল তো সাফার করবে, সেই সময়টা তোমাকে ওয়ে আউট বের করতে হবে। এটা পুলিশের এসপিরা পুরো একটা ট্রান্সপোর্ট পলিসি করে এটা দেখে নিতে হবে যে কোন কোন জায়গা কিভাবে গাড়িগুলোকে ক্লিয়ার করা যায়। আমিও তো আমার মাঝেরহাট কতদিন বন্ধ ছিল, আমরা কত কষ্ট করে সরু রাস্তা দিয়ে নিয়ে গেছি। গাড়িটাকে সচল রাখতে হবে, জ্যাম হয়ে গেলে একটা নেতা যাচ্ছে 5000 গাড়ি জ্যাম করে দিল, এসব না। আমি নিজেও কিন্তু চাই, আমি যখন যাতায়াত করি গাড়ি চলবে আমিও চলবো, এটা আমার থিওরি। এটা মনে রাখবেন যে আমাদের এটা যেন সাফার করতে না হয়, এটা ট্রাফিকের প্ল্যান বানাও। ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ, তো এই আমাদের এই মূলত যোগাযোগ। আর এটা কি পিডব্লিউডি করছে রাস্তাটা? ন্যাশনাল হাইওয়ে করছে না। আচ্ছা, এটা ন্যাশনাল হাইওয়ে স্যার। ম্যাডাম এটা আমি একটু, ওরা তো গুটি গুটি পায়ে পায়ে চলবে। একটু বলো ওদের, যেটা খুব এমার্জেন্সি একটু তাড়াতাড়ি করুন প্লিজ, দয়া করে। ম্যাডাম ওদের সঙ্গে একটা রিভিউ হয়েছে ম্যাম আমাদের, দরকার হলে তুমি একটু মুর্শিদাবাদের রিলিজ খাও, ভালো করে কথা বলে বন্ধুত্ব করে করিয়ে নাও। হ্যাঁ, আর এই ম্যাডাম আর এই আরে ওরা করে না, এইটাই তো প্রবলেম। আমরা অনেক সাফার করি, এটা আমার হাতে নেই। হ্যাঁ, দরকার হলে একটা কাজ করো, এটা নিয়ে নিতিন গাডকারি যে মিনিস্টার এখন, তো ওকে একটা চিঠি লেখো। তুমি যখন যাবে তখন এই কেসটাও নিয়ে নাও, ঠিক আছে? আমরা আমাদের স্টেটের ব্যাপারগুলো পার্সু করছি, তো আমি এই রাস্তাটা দেখে নেব। ধন্যবাদ ম্যাডাম। আমি চেষ্টা করবো, হাততালি দিয়ে লাভ নেই, আমি চেষ্টা করবো। হ্যাঁ, এই এনএইচ এর উপরই বহরমপুরের যানজট নির্ভর করছে স্যার। ম্যাডাম চরম যানজট বহরমপুর শহরে। ওই দা ওঙ্কার কি বলছে? একটা আপডেট দেব ম্যাডাম। এটা নিয়ে চিফ সেক্রেটারি একটা চিঠি করেছিলেন রিসেন্টলি, এটা সহ যেটা কৃষ্ণনগরের রাস্তা, এখানকার একটা বাইপাস আর ফারাক্কাতে ডাউন স্ট্রিমে একটা ব্রিজ হবে। তারপরে স্যারের লেখার পরে ওটা একটা মিটিং আমাদের সঙ্গে করেছে, যেটা ঠিক হয়েছে ম্যাডাম। আমাদের দিক থেকে কোনো অবস্ট্রাকশন এই মুহূর্তে নেই।
1.5 বছরের মধ্যে এই ব্রিজটা শেষ করবে, যেটা মুর্শিদাবাদ বাইপাসের যে কাজটা। শোনো, এটা এখনো ফাইনাল পজিশন তো হয়নি, কাজে যেটা ফাইনালি হয় না সেটা বলবে না। তুমি ভেতরে কোনটা আলোচনা করেছো, ফার্স্ট ইউ ট্রাই টু সলভ ইট, তারপরে আর এই প্রপোজালগুলো যা করেছো এগুলো চিফ সেক্রেটারিকে দিয়ে দেবে, লেট চিফ সেক্রেটারি পারসু ইট, ঠিক আছে? ঠিক আছে। তাছাড়া এগুলো ইনকমপ্লিট জিনিস নিয়ে আমি কথা বলি না। না ঠিক আছে ম্যাডাম। চা দিয়েছে, এদের অত দূর থেকে এসছে, প্রিন্সিপাল সেক্রেটারি ওরা মালদা থেকে এসে ডাইরেক্ট ঢুকে গেছে, সবাই এসছে ফুল টিম, ওদের 1 কাপ করে চা দিতে বলো। ম্যাডাম আমাকেও যেন দেয়, ঠান্ডা চা দিয়েছে। ম্যাডাম এই চা সবসময় চেয়ে খেতে হয় জানো তো। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি তোমাদের প্রথমে থ্যাঙ্কস দিই, তোমরা আমাকে আম দিয়েছো, আমসত্ত্ব দিয়েছো, আমের আচারও দিয়েছো, এবং সেই আম ডিস্ট্রিবিউশন করতে আমার অনেক দিন লেগেছে। সুতরাং মেনি মেনি থ্যাঙ্কস। আমি মুর্শিদাবাদ এবং মালদা জেলা বিশেষ করে আমের কি বলবো, আমের স্বর্গ। সুতরাং রিয়েলি মানে কোনো তুলনা নেই, বাট এত দিও না, আমি কি অত খেতে পারি বলো? কিন্তু আমি মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়াটা আমি মনে করি এটার সাথে আমার সম্পর্ক মিশে আছে মাটির সাথে। ম্যাডাম এই আমের ব্যাপারটাই আপনাকে একটু বলি, আমি একটু অন্য লাইনে এলাম। আমাদের এখানে প্রিজারভেশনের কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে? আমরা যদি আমকে লিচুকে যদি প্রিজারভেশন করতে পারি তাহলে কিন্তু মুর্শিদাবাদের ফুড প্রসেসিং ইউনিটটা কিন্তু আমাদের আরও জোরদার করতে পারবো। সুব্রত, সবাই কিন্তু তোমার ঘাড়ে পড়বে এখন, বলো বলো কি করবে? মুর্শিদাবাদ করতে হবে, মালদা যেমন আমেরে আছে মুর্শিদাবাদও আছে ভাই। হ্যাঁ ম্যাডাম, এখানেও আমরা একই রকম স্টেপ নিচ্ছি। আমাদের বহরমপুর মিউনিসিপ্যালিটিতে একটা ফুড প্রসেসিং ইউনিট 4 বছর ধরে ইনকমপ্লিট পড়ে আছে, ওটা আমরা নিয়ে নিচ্ছি। ওটা নিয়ে আমরা রেনোভেট করে ওটাকে প্রথমে ইউটিলাইজ করব, কারণ ওটা এখন মানে প্রায় রেডি অবস্থায় আছে। এটা ছাড়া আর যদি কিছু জায়গায় জমি পাওয়া যায় ম্যাডাম, আমরা ছোট ফুড, দেখো জমি মুর্শিদাবাদে অভাব হবে না, জেলায় জমির অভাব নেই, প্রচুর জায়গা গভর্নমেন্টের আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের আছে, এগুলো আমার কাছে পাঠাবে, আমরা ক্যাবিনেটে একটা ল্যান্ড হ্যান্ড ওভার করে দেবো, ট্রান্সফার করে দেবো এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট। তুমি জাস্ট করো, জায়গা আইডেন্টিফাই করো, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও, এক জায়গায় না করে। ইতিমধ্যে ম্যাডাম 3টে প্রপোজাল আমরা পেয়েছি ম্যাম, ডিপার্টমেন্টকে আমরা পাঠিয়ে দিয়েছি ম্যাম, 5 ডিপার্টমেন্টকে পাঠিয়েছে, বাট ল্যান্ড ইজ টু বি আইডেন্টিফাইড। ল্যান্ড আছে ম্যাম, ল্যান্ড আইডেন্টিফাই করেছো, সাথে ল্যান্ডটাও দিয়ে দিয়েছো, দেখে নাও, দেখে নি তুমি সিএস কে কথা বলে ইমিডিয়েট পাঠাও, আমি করে দেবো। আমি সাথে সাথে কথা বলে করব, যে ডিপার্টমেন্টেরই হোক, ট্রান্সফার করতে 1 সেকেন্ড লাগবে। এবার আপনি শেষ করুন। আর 2-3টে বলবো, আপনি ছাড়া তো আর কেউ বললেনি এখন। না 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 বলি ম্যাডাম, এত বললে হয় নাকি? না না একটু বলতে হবে, আপনাকে পেয়েছি 2 বছর পর। আরে সেটার জন্য কি আছে, আমি সারাক্ষণই আসি। না না আপনাকে কিন্তু না সেটা বলবেন না, অন্য লোকেরাও আছে, চটপট শেষ করুন। তো আমি বলি ম্যাডাম যে আমাদের মুর্শিদাবাদ জেলা তো পর্যটনের জেলা, তো মুর্শিদাবাদের এই পর্যটনের জেলা হওয়ার কারণে আমাদের মুর্শিদাবাদে আপনার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের মতিঝিল প্রকৃতি তীর্থটা আপনি করেছিলেন 2015 সালে। মতিঝিল প্রকৃতি তীর্থটা ম্যাডাম আপনি মুর্শিদাবাদে করেছেন, এটা একদম বাংলার একটা বড় একটা পার্ক আমাদের এখানে আছে, প্রচুর টুরিস্ট এখানে আসে। তাই এই প্রকৃতি তীর্থটা আমাদের গভর্নমেন্ট নিয়ে নিয়েছেন কদিন আগে, এটা খুব ভালো কাজ হয়েছে। এটাকে আরও সুন্দরভাবে যদি প্রকৃতি তীর্থটাকে সাজানো যায়, যেমন টয় ট্রেন, রোপওয়ের প্রস্তাব আমরা ডিএম সাহেবের সাথে মিটিং হয়েছে আমাদের হেরিটেজ নিয়ে, যখন আমরা বলেছি। আপনাদের হচ্ছে বেশি পাকামি, সরি। না টয় ট্রেন কেন হঠাৎ মাথায় টয় ট্রেন ঢুকলো কেন? না টয় ট্রেন ওটা খরচা কম হয় সেগুলো দেখতে হবে, ওখানে পড়ে আছে ম্যাডাম, ওটা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য বললাম আপনাকে ডিএম সাহেবের সাথে নিয়ে মিটিং হয়, একটু দেখবেন। হ্যাঁ এটা দেখবেন। টয় ট্রেন ম্যাডাম ওখানে আছে ম্যাম, আমরা ঠিক যদি থাকে সেটা ঠিক আছে করে নাও, তার মানে প্রথমেই টয় ট্রেন। আর একটা কথা বলি ম্যাডাম, আমাদের মুর্শিদাবাদ জেলা যেহেতু পর্যটনের জেলা, সেই জন্য একা বললে আর কেউ বলবে না, এটাই শেষ। বলুন। মুর্শিদাবাদ এবং বহরমপুর এবং জিয়াগঞ্জকে নিয়ে যদি একটা ডেভেলপমেন্ট অথরিটি করা যায়, হ্যাঁ তাহলে ম্যাডাম এটা খুব ভালো। রাজনৈতিক কথা বলছেন সব। না না না, এবার কিন্তু রাজনীতির কথাই চলে এসেছেন। না না না, এটা দেখেন ম্যাডাম, হ্যাঁ এটা আমি করছি না। আচ্ছা ঠিক আছে এটা একটা মানে আমাদের ভালো হতো তাহলে। না কিছু ভালো হতো না। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম। মুর্শিদাবাদ জেলা বড় জেলা, পরে আমি ভাববো, কিন্তু বড় জেলাকেও আমরা অনেক জায়গায় 5টা নতুন জেলা আমরা করেছি। যখন সুযোগ আসবে, এখন আমার হাতে অফিসার নেই, একটা জেলা তৈরি করলেই হয় না, জেলাতে অফিসার করতে হয়, অফিসার পেতে হয়।
আমার একটা অফিসার 4টে ডিপার্টমেন্ট দেখে। আচ্ছা, এই অবস্থা আজকে অফিসারদের। সুতরাং কোটা না থাকলে কোথা থেকে পাবো? বাড়াতে হবে। অফিসার যখন আমরা পাবো সাফিসিয়েন্ট, তখন আমরা নতুন জেলা, নতুন সাব ডিভিশন আবার ভাববো। আমি এটা ভাবতেও চাই। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার। নমস্কার, নমস্কার, ভালো থাকবেন, খুব ভালো বলেছেন, ঠিক আছে। থ্যাংক ইউ। আবু তাহের, কি করে এমপ্লয়মেন্ট বাড়তে পারে মুর্শিদাবাদে বলো তো? হোয়াট ইজ ইউর আইডিয়া? বিড়ি শিল্প এখানে একমাত্র শিল্প, বড় শিল্প। দেখুন দিদি, বিড়ি শিল্প তো আমাদের একমাত্র শিল্প, কিন্তু সেই শিল্পও কিন্তু ভবিষ্যৎ আর কতদিন চলবে বলা খুব কঠিন। কারণ দিল্লির সরকার যেভাবে বিড়ি শিল্পের উপরে একটার পর একটা হস্তক্ষেপ করছে, এই শিল্পের কিন্তু ভবিষ্যৎ নাই। যে পরিস্থিতি চলছে আর কি বিড়ি শিল্প নিয়ে, যে কোনো সময় বন্ধ করে দিতে পারে এরকম একটা পর্যায়ে দিল্লিতে কিন্তু গভর্নমেন্ট এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছে। দিল্লি কি করে বন্ধ করবে? এগুলো তো প্রাইভেট সব। এরা ওখান থেকে তামাকের ব্যাপারটা নিয়েই একটা সিদ্ধান্ত নিতে চলেছে। এই জন্য আমাদের সম্মেলনও ডাকা হয়েছে আর কি ব্যাপারটা নিয়ে। এতগুলো বিড়ি শ্রমিককে তাহলে কম্পেনসেট করুক। হ্যাঁ, সেটা নিয়ে আমরা ইচ্ছা মতো বন্ধ করে দেওয়া যায় নাকি? লোকগুলো খাবে কি? সেটা নিয়ে আমরা তদবির তদারক করছি, দিল্লিতেও তদবির তদারক হচ্ছে ওইটা নিয়ে। এবং সর্বোপরি আমাদের যেটা মনে হচ্ছে, আমাদের যেটা সব থেকে সম্ভাবনা আছে অন্তত পক্ষে, যে আমাদের যে পার্কগুলো তৈরি হয়েছে, ওখানে একটা ঘটা করে প্রণববাবু তখন করলেন, কিন্তু যেমন পার্ক তেমনিই আছে। রেজিনগরে একটা বড় পার্ক তৈরি হয়েছে, সেখানেও কিন্তু যেমন ছিল তেমনি আছে। ওখানে লোকে জমি নেয়নি, এটা মাথায় তোমায় রাখতে হবে। তো সেইটা আমি জমি দিচ্ছি ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য, লোকে যদি না নেয় তো কি করবে? তো সেইগুলোকে ধাক্কা দিয়ে করতে হবে না। দাম কমানো হয়েছে, এখন কমিয়ে দেওয়া হয়েছে অনেক। একটু কি করে ভায়াবল করা যায় সেটা দেখে নিয়ে ডিপার্টমেন্টের সঙ্গে অলরেডি কমিয়ে দেওয়া হয়েছে, এই ডিমান্ডটা আগে ছিল, সেটা খুব ভালো দিক। তো আমাদের মাননীয় মন্ত্রী আছেন সুব্রত শাহ মহাশয়, তিনি তো একটা বড় দপ্তর এখানে চালাচ্ছেন। তো সেই দপ্তরে অনেক কাজের সুযোগ এবং সুবিধা আছে, যদি সেটাকে ঠিকমতো ইউটিলাইজ করা যায়। যেমন আম নিয়ে বলেছে, লিচু নিয়ে বলেছে, এবং এখানে আরও বিভিন্ন কর্মসংস্থানের ব্যাপারটা তো আমাদের মাথায় আছেই। কিভাবে সেই কর্মসংস্থানটা করা যায়, কারণ এখানে আমি চিফ সেক্রেটারিকে বলছি, চিফ সেক্রেটারি কিছু প্রপোজাল এখানে দিক। আমরা টেক্সটাইল, আমরা পোলট্রি, আমরা দুগ্ধজাত শিল্প, আমরা পাওয়ারলুম, যেটা জলের ওপরে বললো, ট্যুরিজমের ওপরে বললো, ট্যুরিজম সেক্টরকে যদি ট্যুরিজম সেক্টর, সার্কিট ট্যুরিজম কিছু করা যায়, আমরা কি কি করতে পারি। আপনারা একটু বসুন, আমি সিএসকে বলবো একটু হাইলাইট করে আমরা কি ভাবছি এবং কোনটা কোনটা আমরা চেষ্টা করলে করতে পারবো। থ্যাংক ইউ ম্যাম। যেটা ম্যাডাম যেটা প্রথম দিকে যখন শুরু করেছেন আজকে সভা, প্রশাসনিক সভা, এখন আমাদের রাজ্য সরকার তরফ থেকে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে কি যেটা রূপায়িত করলে অনেক ছেলেমেয়েরা চাকরি পাবে, অনেক সৃষ্টি হবে, চাকরি সৃষ্টি, জব সৃষ্টি হবে ম্যাম। তো সেটা আছে যেটা ম্যাডাম বললেন পোলট্রি ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের অনেক কিন্তু 270 কোটি ডিম বাইরে থেকে আনতে হয় প্রতি বছর পশ্চিমবঙ্গে, সেটাকে পোলট্রি পলিসি করা হয়েছে। তারপরে এখানে ম্যাম অনেকটা প্রপোজাল এসছে ব্যাকইয়ার্ড পোলট্রি করার, লেয়ার পোলট্রি করার। আমি জানি ম্যাম হরিহরপাড়া থেকে একটা প্রপোজাল এসছে আমার কাছে ডাইরেক্টলি চলে এসছে। তারপরে এরকম ম্যাম খুব সুযোগ আছে আমাদের মুর্শিদাবাদ জেলায়, যেখানে পোলট্রিকে ঘিরে আমরা একটা ভালো কর্মসংস্থা সৃষ্টি করতে পারি। তো সেখানে এই বড় সুযোগ আছে, আপনারা ডিএম সঙ্গে কথা বলবেন। আরও যেটা ম্যাডাম করেছেন সেটা হচ্ছে কি আগে একটা প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে গেলে 15 একর মিনিমাম জায়গাটা দরকার থাকতো, এখন সেটা কমে 5 একর করে দিয়েছে। সেই জন্যই আমাদের 3টে প্রপোজাল অলরেডি ম্যাডাম নবগ্রাম থেকে আমাদের কাছে এসছে, সেটাও আমরা এক্সামিন করে খুব শীঘ্রই সেটা অনুমোদন দিয়ে দেওয়া হবে। আর একটা যেটা আছে ম্যাম, এখানে ভাগীরথী মিল্ক ইউনিয়ন আছে, একটা আমাদের রাজ্যে সবচেয়ে বড় মিল্ক ইউনিয়ন এখান থেকে ম্যাম। এখানে দুধ নিয়ে অনেক চাষিরা যুক্ত আছে এর সঙ্গে, সেখানে আমাদের অনেক ম্যাম প্ল্যান আছে। প্রথম আছে কি এখানে ম্যাম 80,000 লিটার যেটা প্রতিদিন আমরা সংগ্রহ করি, সেটাকে আমাদের টার্গেট আছে 1.5 লক্ষ লিটার নিয়ে যাওয়া। এর জন্য আমাদের 3টে চিলিং প্লান্ট অলরেডি ম্যাম অনুমোদন করা হয়েছে, এই চিলিং প্লান্টটা হচ্ছে। আরও যেটা আছে ম্যাম আমাদের স্কিমড মিল্ক 600 মেট্রিক টনসের বেশি আমরা স্কিম মিল্ক প্রতি বছর ম্যাম বাইরে থেকে আনতে হয়, সেটা 200 কোটি মতো দাম পড়ে ম্যাম।
সেখানে একটা স্কিম মিল্ক প্লান্ট এখানে বসানোর একটা পরিকল্পনা আছে ম্যাম। সেই পরিকল্পনা থাকে করে দাও, Yes, ma'am. কারণ আমার মনে হয় মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা এগুলো অনেক দিন কিছু পাইনি, এদের পেতে দাও। আমার মনে হয় যদি পরিকল্পনা থাকে ট্রাই। আরও যেটা আছে ম্যাম, যেটা আপনারা নিশ্চয়ই কাগজে পড়েছেন, আমাদের একটা সারা রাজ্যের এখন একটাই ব্র্যান্ড থাকবে, বাংলা ডেয়ারি। বাংলা ডেয়ারি মানে মাদার ডেয়ারি নয়, এখন আমাদের ডেয়ারিটার নাম চেঞ্জ করে হয়ে যাচ্ছে বাংলার ডেয়ারি। যত দুধ কিনবেন, পায়েস খাবেন, আইসক্রিম কিনবেন, তারপরে আমাদের অত্রি খেতে খুব ভালোবাসে, যা যা পাওয়া যায় সব এখন বাংলার ডেয়ারিতে পাওয়া যাবে, ঠিক আছে? এবং এর ফলে প্রত্যেকটা ব্লকে ব্লকে, জেলায় জেলায় দোকানও বাড়বে, কর্মসংস্থানও বাড়বে। যেটা ম্যাডাম সিদ্ধান্ত অলরেডি নিয়েছেন, প্রতি ব্লকে একটা বুথ অলরেডি ম্যাম 26টা আমরা সাইট সিলেকশন হয়ে গেছে জেলা। এছাড়া আমাদের এই জেলাতেও 26টা ব্লক আছে, ব্লকে হচ্ছে। তারপরে মিউনিসিপ্যালিটিগুলোতে এক একটা বুথ থাকবে। এছাড়া যেটা আছে আমাদের সমস্ত পথসাথী কর্মতীর্থ যেখানে যেখানে হয়েছে সেখানে। কর্মতীর্থ কতগুলো আছে কমপ্লিট? এখানে এখনো লোক নেওয়া হয়নি। আমাদের ম্যাডাম এখানে দুটোই কর্মতীর্থ আছে আন্ডার কনস্ট্রাকশন। 45 ম্যাডাম কমপ্লিট হয়ে গিয়েছে, চালু হয়ে গেছে ম্যাম। অল্প কিছুটা স্টল বাকি আছে ম্যাম। রিসেন্টলি আমরা অ্যাড পেয়েছি ম্যাম, 1 মাসের মধ্যে সেটাও আমরা বিলি করে দেবো ম্যাডাম। তো ম্যাডাম এটা দুধ নিয়েও প্রচুর কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলা। সেখানে আমাদের যদি আমরা সুযোগ নিতে পারি, অনেক কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে। টেক্সটাইল নিয়ে ম্যাডাম অলরেডি বলেছেন, এখানে রেশম শিল্প একটা বড় এখানে শিল্প। এছাড়া যেটা আছে হ্যান্ডলুমও, পাশে আছে নদিয়া শান্তিপুর, এখানেও একটা বড় বাংলাদেশ রাজশাহী সিল্ক। রাজশাহী সিল্কের মতো একটা সিল্ক তোমরা বানাও, নরম সফট সিল্ক। মুর্শিদাবাদ যে সিল্কটা অরিজিনাল সেটা তো আছে থাকুক, কিন্তু রাজশাহী সিল্কটা যেটা এত সফট বানায় যে একটা আংটির মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয়, ওই রাজশাহী সিল্কটা তোমার ফাইবার খুঁজে বের করতে হবে। এছাড়া ম্যাম যেটা আছে চেম্বার্স থেকে যেটা বলা হয়েছে, ট্যুরিজম নিয়ে ম্যাম প্রচুর ট্যুরিস্ট এখানে আসেন, সেটা নিয়ে ম্যাডাম অলরেডি একটা ট্যুরিস্ট গাইড যে স্কিম রাজ্য সরকার করেছে, সেখানে অলরেডি ম্যাম 100টা ট্যুরিস্ট গাইড আমরা চিহ্নিত করতে পেরেছি ম্যাম। উৎকর্ষ বাংলাদেশ তাদেরকে আমরা ট্রেনিংটা দিচ্ছি ম্যাম। এছাড়া আরও যে ট্যুরিস্ট গাইডগুলো আছে তাদেরকে চিহ্নিতকরণ চলছে ম্যাম, চিহ্নিতকরণ চলছে। সেখানে আরও যেটা আছে ম্যাম, নন্দিনী খুব বিস্তারিত। নন্দিনী একটু বলো তো ট্যুরিজম নিয়ে আমরা কি ভাবছি এখানে। ম্যাডাম, পর্যটন শিল্পের জন্য আপনি যে 3টে পলিসি করে দিয়েছেন, এটাতে ট্যুরিজম ইন্ডাস্ট্রি সত্যি করে উপকৃত হয়েছে। আমি কিছুদিন আগে মুর্শিদাবাদে এসেছিলাম, এনাদের সবাই সঙ্গে বসেছি। এখানে প্রায় 4টে হেরিটেজ সোসাইটি আছে, তাদের সঙ্গেও বসেছি। প্রথম হচ্ছে যেটা সিএস স্যার বললেন, আমাদের ট্যুরিজমের ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন স্কিম আপনি অনুমোদন করেছেন। সেটাতে এখানে মুর্শিদাবাদে শুধু নতুন ছেলে মেয়ে নয়, যারা অনেক দিন ধরে ট্যুরিস্ট গাইডের কাজ করছে কিন্তু কোনো স্বীকৃতি পায়নি, তাদেরকেও কিন্তু সার্টিফিকেশন দেওয়া হবে, তাদেরকেও রিস্কিলিং করা হবে। এইটাতে একটা বিশাল একটা মানে কর্মসংস্থানের দেখা দিয়েছে। আরেকটা পলিসি ম্যাডাম আপনি অনুমতি দিয়েছেন, সেটা হচ্ছে ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট এবং ট্রান্সপোর্ট ট্যুর অপারেটরদের রেকগনিশন স্কিম। এটা কিন্তু অ্যাজ পার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এখানে প্রচুর ট্রাভেল এজেন্ট আছে, ট্যুর অপারেটর আছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এখানে তারা অনেকজনের, সেটা আয়োটোর আন্ডারে আমাদের ওদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আয়োটো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটার্স, ওরা কিন্তু রাজি হয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু প্রচুর এখানে কর্মসংস্থান হবে এই ট্যুরিজম সেক্টরে। তাছাড়া ম্যাডাম আপনি তো জানেন হোমস্টে পলিসি আপনি আগেই অনুমোদন করেছেন, ওটা অনেকটা সরলীকরণও করা। যেখানে যেখানে হেরিটেজ আছে, যেখানে হেরিটেজ, সেখানে কিছুটা এরিয়া 5 কিলোমিটার বলে দাও বা কিছু, সেখানে যদি কেউ তার বাড়িতে, যেটা হোম ট্যুরিজম সেন্টারটা আপনারা জানেন তো, এটা আইডিয়া আমরা দার্জিলিংয়ে ফার্স্ট স্টার্ট করেছিলাম। ধরুন আমার বাড়িতে 4টে রুম আছে বা আমার বাড়িতে 2টো রুম আছে, আমি একটা রুমে নিজে থাকলাম, আর একটা রুম আমি সাজিয়ে দিলাম। সেই রুমটায় বাইরে যে ট্যুরিস্ট আসলো আমি রান্না করে দিলাম, খেলো, আমার বাড়িতে থাকলো, কিন্তু টাকাটা আপনাকে দিল। 1.5 লক্ষ টাকা আমরা দিচ্ছি, এবং আমরা রাজ্য সরকার থেকে 1.5 লক্ষ টাকা দিই তাকে। মানে খাট টাট তৈরি করার জন্য, টিভি খাট টাট, মোটামুটি একটা বায়ো টয়লেট করে দেওয়ার জন্য, ট্রেনিং হাউসকিপিং ট্রেনিং দিচ্ছি। তুমি একটা কাজ করো, ট্যুরিজম যেটা সেন্টার করতে হবে ম্যাডাম, যেখান থেকে ট্রেনিং লোকে নেবে বা লোকে জানতে পারবে। ম্যাডাম ইতিমধ্যে ডিএম এবং 2জন এসপিও খুব ইন্টারেস্ট দেখিয়েছে এই ট্যুরিজমের ক্ষেত্রে। এখানে কিন্তু ওরা অলরেডি একটা সার্কিট ট্যুরিজম শুরু করে দিয়েছে, 4টে সার্কিট রেডি করে দিয়েছে, 60টা রিলিজিয়াস স্ট্রাকচারের ইনভেন্টরি তৈরি করেছে। সেখানে প্রত্যেকটাতে ওরা চিহ্নিতকরণ করেছে ওখানে কি অ্যামিনিটি আছে, কতটা দূরে, ওখানে বোর্ড লাগানো ইত্যাদি। এই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে।
ওই যেটা আপনাকে আগে বললেন কানেক্টিভিটি নিয়ে একটা ইস্যু ওরা এর আগেও বলেছে, কিন্তু মুর্শিদাবাদে তো ট্যুরিজমের স্পটের কোনো আর এত ট্যুরিজমের সম্ভাবনা আছে, সেটা নিয়ে কিন্তু প্রচুর এখানে কিন্তু কর্মসংস্থানও তৈরি হতে পারে। তোমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ট্যুরিজম সেন্টার চালু করতে হবে। ম্যাডাম, ট্যুরিজম যে আমরা করছি বা করতে পারি, এখানকার লোকাল ছেলেমেয়েদের নিয়ে তাদের দিয়ে কিন্তু কাজটা করতে হবে। এবং প্রত্যেকটা জায়গায় যারা এমএলএরা আছে বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ, তাদের সাথে একটা কানেকশন তৈরি করে যাতে লোকাল পাবলিকও জানতে পারে, এবং ট্যুর অপারেটরদের সাথে কথা বলে, এবং মুর্শিদাবাদে হেরিটেজ সাইটগুলোতে যাতে হোটেল ইন্ডাস্ট্রি তৈরি হয়, কারণ হোটেলটা হলে অনেকে এসে থাকবে, এবং হোম ট্যুরিজম যেমন বাড়িতেও করতে পারবে, সাথে সাথে হোটেলটাও তৈরি করে দাও। ম্যাডাম, আপনাকে বলি, ওয়াসিফ মঞ্জিল 200 বছর পুরনো যেটা ছিল, সেটা লিগাল আর কোনো ইস্যুস নেই। আমি যখন এসেছিলাম তখন আরও কিছু ইনভেস্টার্সও এসেছিল আমার সাথে, এবং এটা আমরা এই মাসেই বিডে যাচ্ছি। এটা প্রাইভেট পার্টিকে নিয়ে একটা বড় 5 স্টারের প্লাস হোটেল করার জন্য এটা অলরেডি রেডি হয়ে গেছে ম্যাডাম। ভেরি গুড, সেটা করে দাও। প্লাস আরও 2 স্টার 3 স্টারও হতে পারে, কোনো অসুবিধা নেই। শুধু বহরমপুরেও হতে পারে, বহরমপুরে তো খুব বেশি হোটেল নেই। তারপরে তোমার মুর্শিদাবাদ, তোমার পলাশি, তোমার ওদিকে চলে যাও জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, ওদিকে তোমার লালগোলা, ভগবানগোলা, এখানে দেয়ার আর সো মেনি এরিয়াজ, ফরাক্কা থেকে শুরু করে। হ্যাঁ ম্যাডাম, কোনটা? অনেকগুলো আছে হেরিটেজ স্পট। কিরিটেশ্বরী যেটা আছে সতীপীঠ, ওখানে সেটাকে নিয়েও কিন্তু একটা আমরাও গেছিলাম। ওটা কি ইরিগেশন? না, ওটা কার জমি? তোমার? আমাদেরই না, কালেক্টরেরই জমি। সেখানে মন্দির ছেয়ে আছে, সেই জায়গাটা কিন্তু একটা হেরিটেজ সাইট পাবলিসিটি করতে হবে, ওয়েবে দিতে হবে যাতে লোকে জানতে পারে। আর রানী ভবানী যতগুলো শিব মন্দির পড়ে আছে প্রায় 100, ওই জায়গাগুলো নিয়ে না যে দেখে আসুন, বেরিয়ে আসুন। দেখবে ট্যুরিজমের অনেক বই আছে, তারা পাবলিসিটি করে এগুলো দিয়ে। এটা দিয়ে পাবলিসিটি করতে হবে যাতে লোকে জানতে পারে। একদম ম্যাডাম। কি বলুন? আমি বলতে চাইছি যে এই শিল্প ব্যাপারে আমরা গত 4 তারিখে ডিএম এর সাজেশন অনুসারে ঔরঙ্গাবাদে মডিফাইড ইন্ডাস্ট্রিয়াল পার্ক নিয়ে একটা মিটিং করেছিলাম। সেখানে বিড়ি শিল্প বাদ দিয়ে বড় বড় শিল্প যারা, তার মধ্যে একটা প্লাস্টিক ইন্ডাস্ট্রি, সেটাও কিন্তু জঙ্গিপুরে ভালোভাবে গজে উঠেছে। প্রায় 72টা ওখানে প্লাস্টিক কারখানা গজে উঠেছে। একটা প্রবলেম তারা আমাদের ডিজি, আমাদের জিএম ডিআইসি ছিলেন তার সামনে, যখন ইলেকট্রিকের যে একটা ন্যাশনালাইজ ইলেকট্রিক চার্জ দুর্গাপুর বা বর্ধমান, ওটা করা যাবে না। ইলেকট্রিক চার্জ আমরা সবচেয়ে কম আমরা জানি, আর আমি বাড়াইনি, আমি কোনো রকম চালাচ্ছি। আর ইলেকট্রিক আমি চার্জ কমাতে পারবো না ইন্ডাস্ট্রির জন্য। না না, ডব্লিউবিটিসিএল তারা বিক্রি যে রেটটা দিচ্ছে এখানে বর্ধমানে বা দুর্গাপুরে, সেই রেটে এখানে সেটা আপনি দিচ্ছেন। প্লাস্টিক ইন্ডাস্ট্রি ইজ সামথিং ডিফারেন্ট। আপনি ঘাস খায় গরু, ঘাসে আমরা হাঁটি, ঘাস আমাদের প্রাণ। ঘাসকে যে সাবসিডি দেবেন, আপনি কি একটা প্লাস্টিক কারখানাকে সেই সাবসিডি দেবেন? সাবসিডি পায়ও না, কিন্তু ওই তো ব্যাপার আছে না, যখন করেছে নিশ্চয়ই কোনো কারণ আছে। প্লাস্টিক ইন্ডাস্ট্রি তো অনেক জায়গায় ব্যান হয়ে গেছে, আপনাকে বুঝতে হবে এখন। সুতরাং প্লাস্টিক ইন্ডাস্ট্রির জন্য কতগুলো নর্মস আছে, এনভায়রনমেন্টের পলিসি আছে। ম্যাডাম, আমাদের জেলাতে প্লাস্টিক ফুড প্রসেসিং দুটো নিয়ে আগামী 20 জানুয়ারিতে সিনার্জি করছে, মিটিংয়ে হচ্ছে, মিটিংয়ে প্রপোজালগুলো দিন। পেঁয়াজের স্টোরেজ এখানে করতে হবে। পেঁয়াজটা আগে বাংলায় চাষ হতো না, টোটালটাই বাইরে থেকে আসতো, কিন্তু এখন পেঁয়াজের অনেকটা চাষ বাঁকুড়া, মুর্শিদাবাদে হচ্ছে। পেঁয়াজটাকে রাখবার জন্য স্টোরেজ করতে হবে। ম্যাডাম, রিসেন্টলি আমরা রেজিনগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে প্রায় 200 কোটি টাকার একটা অনিয়ন স্টোরেজ স্পেস জন্যই পেয়েছি ম্যাম প্রপোজাল, সেটা প্রসেস হচ্ছে, দিয়ে দেওয়া হবে। 200 কোটি টাকার একটা অনিয়ন পেঁয়াজের স্টোরেজ এখানে করা হচ্ছে, রেজিনগরের প্রপোজালটা এসছে। সুতরাং এটা হলে জেলার লোকেরা সেখানে রাখতে পারবেন, খুব সুবিধা হবে। এখানে ড্রাগন ফলটা হয়, হচ্ছে চাষ। পাট, ছোট শিল্প, পাটজাত। ম্যাডাম, আমাদের জেলাতে জুট শিল্প ছিল না ম্যাডাম, রিসেন্টলি দুটো প্রপোজাল আমরা পেয়েছি। জুট ফ্যাক্টরি এখানে হতে যাচ্ছে ম্যাডাম জেলাতে। জুট ফ্যাক্টরি হচ্ছে এখানে জেলায়, ভালোই। হ্যাঁ বলো হুমায়ুন, বলো 1 সেকেন্ডে। আমি বলছি দিদি, 1991-এ
জ্যোতিবাবু যখন চিফ মিনিস্টার ছিল, ওসব বলার দরকার নেই, এখন কাটটা বল। এক সেকেন্ড বললি আপনাকে, না আগেকার কথার আমি ইতিহাস এখন আলোচনা করব না। 8,000 একর জমি, রেজিনগর, বেলডাঙ্গা 2 ব্লক, কালীগঞ্জ ব্লক আর নাকাশিপাড়া ব্লক, এই 3টে অ্যাটাচ ব্লকের 8,000 একর জমি ওনারা যে কন্ডিশনে লিজ নিয়েছিল 99 ইয়ার্সের, 30 ইয়ার কভার করে গেছে। তারা সমস্ত লিজের কন্ডিশন ফেল করে ল্যান্ডগুলো সব পাবলিক দখল করে নিচ্ছে। ওখানে ফ্যাক্টরিটাও বন্ধ আছে, সুগার চাষ হয় না এবং পলাশি সুগার মিলও। আমি সব জানি, আমি কি এখন লোকগুলোকে গুলি দিয়ে মেরে উঠাতে যাব? তোমরা কি চাও বলো তো, কি চাও? আমার প্লিজ এইসব কথা আমাকে বলবে না, যেটা আমি পারবো না। ডেড কেস আমায় বলবে না। আমি চাইছি দিদি প্রস্তাবটা একটু বিবেচনা করবেন। কি বিবেচনা? লোকগুলোকে মেরে হাঁটানো? লোকগুলোকে মারতে হবে না, কিন্তু খৈতানকে যদি ডিলটা ক্যান্সেল করে আপনি আদার্স কোম্পানি আসতে চাইছে, কোম্পানি, সেখানে সে আবার কোর্টে চলে যাবে, কিচ্ছু যেতে পারবে না। ও তো লিজের কন্ডিশনই ফেল করেছে। দেখে নাও তো কি ব্যাপার, রিভিউ করে দেখো, রিভিউ করে দেখো। একদম। হ্যাঁ বলো দিদি। আমাদের এই মুর্শিদাবাদ, সবাই বলতে চাইলে কিন্তু হবে না, আমি স্পেসিফিক কয়েকজন। আমি একটা জিনিস আপনাকে বলছি, মুর্শিদাবাদ জেলায় কিন্তু প্রচুর বড় বড় বিল আছে এবং আমাদের কাঁদি সাব ডিভিশনে বিল বেলুন, বিল কানন, বিল পাটন। এক সেকেন্ড, এই বিল পার্কগুলোকেও ট্যুরিজমের মধ্যে নেবে, আর এগুলোতে পাথওয়ে তৈরি করে একদিকে যেমন হাঁটা ইকো ট্যুরিজম, আর একদিকে ফিশারিজ ডিপার্টমেন্ট। দিদি ওটাই বলছিলাম, মাছ চাষ করলে আমরা কিন্তু ফিশারিজের সেক্রেটারি আছেন তো, অত্রি নিজেই আছে এখানে। ট্যুরিজম তুমি ভালো জানো, ফিশারিজটাকে তুমি কানেক্ট করে দাও, তাহলে মৎস্যজীবীদের আমরা কার্ডও দিচ্ছি নতুন করে। হ্যাঁ দিদি, দুয়ারে সরকারে পাবে, আর্টিজানদেরও কার্ড দেওয়া হচ্ছে। ম্যাডাম আশান দিঘি বলে খাল, বিল, পুকুর, নদী, নালা, এইগুলোরই কিন্তু ট্যুরিজমের একটা ভালো সেক্টর হতে পারে। খাল, বিল, পুকুর। আগে জানো তো আমরা একটা মেলা করতাম বর্ধমানে, খাল, বিল, পুকুর মেলা, চুনোপুটির মেলা, এগুলোর কিন্তু খুব দাম আছে। হ্যাঁ, এবং দিদি প্রচুর এমপ্লয়মেন্টেরও সম্ভাবনা। এটা নন্দিনী আর অত্রি, তুমি নিজে নন্দিনীর সাথে বসে এটা দেখে নিও। আমাদের যেখানে বড় ভেরিয়া আছে, আমরা বলেছি সে দরকার হলে একটু ফিলিং করে তার পাশে ইকো, হ্যাঁ সুন্দর করে ইকো ট্যুরিজম করে দিতে একদম। এটা দেখে নাও তোমার এখানে কতগুলো আছে জেলায়। ম্যাডাম একটা দিঘি আছে ম্যাডাম, ওখানে আমরা নবগ্রাম ব্লকে আছে, এগ্রো ট্যুরিজম একটা প্ল্যান আমরা তৈরি করেছি ম্যাম। ওখানে না না, শুধু একটা না, বিল বিল কটা আছে বড় বড় দেখে নাও, সব কটাতেই করে দাও। আর এগুলোতে প্রাইভেট লোকেরাও স্পন্সর করতে চায়। হ্যাঁ তুমি কিছু বলবে? মুর্শিদাবাদের ঐতিহ্যশালী ডোকরা, এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা একটু যদি ডোকরাটা একটু দেখে নাও রাজেশ। ডোকরা শিল্প বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কেন? লোকে কাঁসার জিনিস বেশি কম কেনে না এখন, আর সব ছোটো ছোটো পাতলা পাতলা জিনিসে চলে গেছে। হ্যাঁ চলে গেছে, যা গিয়ে কাঁসা দিয়ে অন্য কাজও তো করা যায়, দেখতে হবে। কিন্তু কাঁসার জিনিসের একটা ভ্যালু আছে। ম্যাডাম আমরা দেখে নিচ্ছি অন্য কিছু করা যায় কিনা ভাবো। হ্যাঁ জেলা পরিষদ কি বলবে? দিদি আমরা জেলা পরিষদের সব সদস্য এখানে আজকে উপস্থিত হতে পারিনি, যারা কাছাকাছি ছিল। আমি সরি, সেই জন্য আমি পরে ডেকে নেব, আমি বললাম পরে আবার একটা করে দেবো। আমাদের জেলা পরিষদে দিদি এই মুহূর্তে সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং 3 জন কর্মাধ্যক্ষ নেই, কারণ আপনি 25 তারিখে যখন নির্বাচনের আগে এসেছিলেন তখন তারা অন্য দলে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তারা সাসপেন্ড হয়েছে। কিন্তু এখনও তারা জেলা পরিষদে আসছে, জেলা পরিষদের চেয়ারে বসছে এবং কাজ করছে। দিদি আমাদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতি হয়ে গেলে একটু ভালো হয়। ওটা আমি শুনে নিয়েছি, মালদা মুর্শিদাবাদ রাও শুনে নিয়েছে, আমি দলের সাথে কথা বলে জানিয়ে দেবো। আর আমাদের জেলা পরিষদের পিছনেই দিদি একটা ট্যুরিজম তৈরি করা হয়েছে, কিন্তু সেটা এখনো চালু হয়নি। সেটা আজকে উদ্বোধন হলো ম্যাডাম। উদ্বোধন হলো আজকে, উদ্বোধন হলো ম্যাডাম। ঠিক আছে দিদি। দিদি নমস্কার। জাকির বলো, এই দাঁড়াও, তোমায় আমি বলতে বলেছি ছত্রায় বসো বসো। এইটা হচ্ছে সৌমিকের ভাই রাজীব। জাকির বলো, জাকির তুমি বসে। হ্যাঁ তোমাদের সবকটাকে আমি চিনি, সমস্যা নাই, কিন্তু এই শিল্পের ব্যাপারে বললেন, আমি যখন বিজনেসম্যান বলছি তুমি বসে বলো, কারণ তোমার পায়ে না, তুমি বসে বলো না, আমি তোমায় পারমিট করছি। তো আমার বক্তব্য যে এখানে যদি তোমরা বলো তো বিড়ি ইন্ডাস্ট্রিটাকে কি করে বাঁচানো যায়? বিড়ি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে বিড়ি দিয়ে বিভিন্ন রকম আইন করে দিচ্ছে, মানে বিভিন্ন টাইপের আইন। সেটা তোমরাও ফাইট করো। আমরা ফাইট করে যাচ্ছি দিদি, বিভিন্ন আন্দোলন করছি তোমরা। শুধু তাই নয়, এমপিরা বুঝলি আবু, তুই একটা কথা বলে ডিরেক্টদের বল এটা পার্লামেন্টে রেজ করতে।
আর দিদি আরেকটা সমস্যা, যে পাট শিল্প করলে ব্যাংক লোন দিচ্ছে না। ঠিক আছে। এবং আমাদের এখানে যে সুবিধা আছে, এই যে পেঁয়াজ চাষ হচ্ছে এবং আম চাষ হচ্ছে, এগুলো আমরা প্রিজার্ভ করতে গেলে যদি আমরা সঠিকভাবে করতে পারি প্রশাসনকে নিয়ে, তাহলে আমাদের এখানে এমপ্লয়মেন্ট অনেক বাড়বে দিদি। তাই আমি বলবো যে সকলে যদি আমরা চেষ্টা করি, তাহলে আমাদের এই শিল্পটা অনেকটা এগিয়ে যাবে। এবং এই যে আপনার এখানে একটা ইএসআই হসপিটাল আছে বিড়ি শ্রমিকদের জন্য আছে দিদি, এর আগে নিয়ে বসেছিলাম ওরাকে, ওরা তখন ডাক্তার দিয়েছিল, এখন ডাক্তার নাই, সব অচল হয়ে পড়ে আছে। আমি একটা কথা বলি নারায়ণ, দেখো তোমাদের হয়তো এই মুহূর্তে টাকা পয়সা নেই, কিন্তু যখন ফান্ড আসবে, পসিবিলিটি আসবে, শুধু বিড়ি শ্রমিকদের জন্য একটা হাসপাতাল মুর্শিদাবাদে করে দাও। হ্যাঁ দিদি, এটা খুব ভালো হয়। বিড়ি শিল্পটা কিন্তু মুর্শিদাবাদের একটা খুব ভালো হয় দিদি। ঠিক আছে ম্যাডাম, এটা খুব ভালো। গরিব মানুষ থাকে, আর তুমি তো মাল্টিন্যাশনাল করেছো, কিন্তু বিড়ি শ্রমিকদের তোমার গায়নো থেকে শুরু করে হাট পর্যন্ত লেট দেয়ার বিয়ে, লেবার ডিপার্টমেন্টের সাথে দরকার হলে কথা বলো। দ্বিবেদী ইউ আর দ্য ফাইন্যান্স মিনিস্টারকে আগে ইয়েস দিদি, ওয়ে আউট আমরা বের করে দেবো, তুমি দ্বিবেদীর সাথে কথা বলে নিও। দেখলে আমাদের চোখে চোখে কথা বলা হয়ে গেল 1 সেকেন্ডে দিদি। সুতরাং এখানে একটা বিড়ি হসপিটাল ভালো করে বিড়ি শ্রমিকদের জন্য করে দেবো আমরা। আমাদের যে সমস্যা হচ্ছে, পাট শিল্প করলে লোন দিচ্ছে না ব্যাংক। কি প্রকল্পে? পাট শিল্পে লোন দিচ্ছে না ব্যাংক। পাট শিল্প নিয়ে আমরা অলরেডি অনেক কথা বলেছি, লোন দিচ্ছে না। আমরা 100% পাট শিল্পের পক্ষে। চাষিরা টাকা পাচ্ছে না, আমি নিজে গিয়ে দিল্লিতে বলে এসেছি, আমি চিঠিও দিয়েছি এর জন্য। লোন দিচ্ছে না, এটা সিএস এবং ডিএম ব্যাংকের সাথে টেক আপ করবে। দিদি আমি নিজেও একটা জুট মিল বানিয়েছি, কিন্তু লোন দিচ্ছে না ব্যাংক, দিয়ে বড় করতে পারছি না। ঠিক আছে, তুমি খলিলুর ইমামি, তোমরা যারা বিড়ি শিল্পের মালিকরাও আছো, তোমরাও এক জায়গায় বসে একটা প্ল্যান করো। হ্যাঁ দিদি, ঠিক আছে। আর মলয়কে একবার ডেকে নাও। হ্যাঁ দিদি, লেবার ডিপার্টমেন্টকে। আর এখানে আমার লেবার ডিপার্টমেন্টের সেক্রেটারি কে আছে? মনোজ, এই বরুণ রায়। বরুণ, তুমি তো এখানে একদিন এসে মিটিং করতে পারো ওদের সাথে। বিড়ি শিল্প তো এখানেই ম্যাক্সিমাম। হ্যাঁ ম্যাম, আমি এসে দেখে গেছি, ওটা তারাপুরে ওই হসপিটালটা আছে, 20 একর জমি আছে। আমরা একটা করব। ইয়েস ম্যাম, আমরা যদি ওইটাই টেক ওভার করে নিতে পারি তাহলে তো ওটা কি আছে? ওটা হসপিটালটা কি এখন কে কার আছে? ওটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেবার ওয়েলফেয়ার ভাই কমিশনার। ওকে আমার দেবে না, আমি আবার জমি ট্রান্সফার করতে গিয়ে আমার 15 বছর লেগে যাবে। ডোন্ট ডু ইট। আমার নিজের জমি কম নেই। ঠিক আছে ম্যাম, আমার দরকার নেই আমি নতুন করে করব। আমি কোনো ঘাবলার মধ্যে যাব না, তার কারণ কবে দেবে, কবে আসবে, কবে বাচ্চার জন্মদিন হবে, কবে বাচ্চা জন্মাবে, তারপরে অন্নপ্রাশনে তার আগের দিন ঠিক হয়ে যাবে, এসব হবে না। ঠিক আছে, আমার যা আছে হাতে আমি তাই দিয়ে করব। ওকে। ওখানে জায়গা আছে কোথায়? ডিএম দেখে দেবে। ডিএম উইল টেক দ্য রেসপন্সিবিলিটি, এবং হেলথ এবং লেবার মিলে এটা করবে। এটা আমি কমিটমেন্ট করে গেলাম, এটা করতে হবে। ঠিক আছে? ইয়েস ম্যাম। ওকে, রাজীব বল। 1 সেকেন্ডে বলবি। দাঁড়ান, তোর আবার কি হলো? ধন্যবাদ দিদি। দিদি, বাংলার মানুষ তথা মুর্শিদাবাদ জেলার মানুষ প্রচুর পেয়েছে, আপনি প্রচুর দিয়েছেন। না, আমাকেও মুর্শিদাবাদ অনেক দিয়েছে, বলো এবার। আপনাকেও প্রচুর দিয়েছে, আপনি সেটা বুঝতে পেরেছেন দিদি। দিদি, আমাদের মুর্শিদাবাদ জেলায় মেডিকেল কলেজ দিয়েছেন, কিন্তু দিদি পাশাপাশি আমাদের এখানে একটা সদর হসপিটাল ছিল। আমাদের বহরমপুর সদরবাসীর জন্য একটা টেট ভ্যাক ইনজেকশন করতে গেলেও দিদি আমাদেরকে যেতে হয় মেডিকেল কলেজে। দিদি, আপনার সদর আর মেডিকেল কলেজে কত দূর? দিদি পাশে। দাঁড়া, সদর আর মেডিকেল কলেজের মধ্যে কত কিলোমিটার ডিফারেন্স? এর উপরে দিদি প্রচুর চাপ পড়ে গোটা জেলার। সেটা নয়, সদর হসপিটাল মেডিকেল কলেজ তো পাশাপাশি, 1.5 কিলোমিটার পাশাপাশি। তো ওইটুকু তুমি যেতে পারবে না, তুমি ঘরে বসে থাকো। না দিদি, সেটা না দিদি, অত সস্তা নয় সবকিছু দিদি, সেটা না দিদি, অত সস্তা নয়। যদি সম্ভব হয়, ডাক্তার কোথা থেকে পাবে? চ্যাংরামো হচ্ছে এটা, একটা বলবার মতো একটা লিমিট লাগবে। ঠিক আছে দিদি। একটা রেল স্টেশন যদি বলো আমার ঘরের মধ্যে হবে, আর একটা হসপিটাল থাকা সত্ত্বেও তুমি বলছো 1 কিলোমিটারও আমি যেতে পারবো না, আমাকেও তো 1 কিলোমিটার ট্রাভেল করে যেতে হয়। মেডিকেল কলেজের উপর এই শোনো, আমি যেখানে থাকি আমাকে ওখান থেকে পিজি হসপিটালে যেতে গেলে আমাকেও তো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ট্রাভেল করে যেতে হয়। নাই কিছু দিদি, যদি সম্ভব হয় দেখবেন দিদি। এমার্জেন্সি মেডিকেল কলেজ বলছিস, এমার্জেন্সি নেই? না, মেডিকেল কলেজ না দিদি, আমি মেডিকেল কলেজ দিয়েছি। হোয়াট ইউ ওয়ান্ট মোর? হ্যাঁ দিদি, তোমাকে মাল্টি সুপার হসপিটাল দেওয়া হয়েছে। হ্যাঁ দিদি, ব্যাস, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো। এবার এই জেলায় আমরা সুস্বাস্থ্য কেন্দ্র ছোট ছোট জায়গায় গ্রামে ট্রিটমেন্ট দেওয়ার জন্য কি দিচ্ছি নারায়ণ বলে দাও দিদি। নতুন করে আমরা স্বাস্থ্যে কি করছি বলে দাও। ম্যাডাম, এই জেলাতে এখন 832টি সুস্বাস্থ্য কেন্দ্র আছে। ফার্দার 540টি ম্যাডাম আপনি নতুন স্যাংশন করেছেন, তার মধ্যে 289 এই বছরেই স্যার স্যাংশন দেওয়া হয়েছে। বুঝেছো? নতুন করে এগুলো তৈরি হচ্ছে জেলায়,
যাতে প্রাইমারি লোকে ট্রিটমেন্টটা পায় ভালো করে। এখানে একটা কমিউনিটি হেলথ অফিসার যার প্রপার ট্রেনিং হবে সে থাকবে, টেলিমেডিসিন সার্ভিস থাকবে, একজন এএনএম থাকবে, তার সাথে সাথে আশাগুলো থাকবে ওখানে। এনসিডি মতলব আপনি ডায়াবেটিস, ব্লাড প্রেশার এর থেকে নিয়ে প্রচুর ট্রিটমেন্ট গুলো পাবেন। মানে এক জায়গায় বড় জায়গায় না করে আমরা ছড়িয়ে দিচ্ছি ছোট 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 করে চারিদিকে। অলরেডি এইরকম 128টি সেন্টার আপনার জেলাতে কাজ করছে। ওখানে লোক, আমি স্যার ম্যাডাম আমি নিজেই দেখেছি ওখানে প্রচুর ডায়াবেটিক প্রচুর কেসগুলো হয়, সবগুলো ট্রিটমেন্ট হয়। লোকালটাই তো মেইন। একটা কোয়াক ডাক্তারের কাছে কত লোক যায়? সবাই অনেক লোক যায়। তাহলে অনেক লোক যায়। একটা আশার মেয়ে কত কিছু জানে। থ্যাংক ইউ দিদি। দিদি আরেকটা জিনিস হচ্ছে যে ভাগীরথী গঙ্গার উপর দিয়ে অনেক জল দিদি বয়ে যাচ্ছে। আপনি বড় বড় পিএইচসি দিয়ে কাজ করাচ্ছেন, ছোট ছোট ইন্ডাস্ট্রি যদি আপনার কাজে লাগে জলের ব্যবসায়িক দিকে দিয়ে কাজে লাগাতে পারেন। এটা তো অলরেডি আলোচনা করা হলো, এটা নিয়ে ভাবতে হবে। আর আরেকটা জিনিস দিদি, যে আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে আমাদের ভাগীরথী ব্রিজ। এই ব্রিজে প্রচুর লরি এবং ট্রাক ট্রাক্টরের জন্য জ্যামজট, বহরমপুর আসার খুব সমস্যা দিদি। বিগত দিনে সকাল 8টা তো রাত্রি 8টা এটা বন্ধ থাকতো, ট্রাক এবং ট্রাক্টরগুলো বন্ধ থাকতো। সেটা যদি একটু হয়ে যায় তাহলে খুব ভালো হবে, জ্যামজটটা অনেকটাই। জ্যামজট নিয়ে আলোচনা হয়েছে অলরেডি, তুমি দেখেছো। তাছাড়া আরেকটা রাস্তা করা হচ্ছে মিদনাপুর থেকে বর্ধমানের নতুন গ্রাম হয়ে তোমার মোর গ্রাম হয়ে যাচ্ছে নর্থ বেঙ্গল, আরেকটা রাস্তা করে দেওয়া হয়েছে, খেয়াল রাখো ভালো করে। আর মুর্শিদাবাদ জেলা পরিষদ দিদি আমরা বলেছো, শুনে পেয়েছিলাম, খরচা হয়ে গেছে। টাইড 15% জেলা পরিষদ পাচ্ছে, 15% এই নতুন পঞ্চায়েত সমিতিকে দেওয়া হচ্ছে। আগে পঞ্চায়েত সমিতি 1 পয়সা পেত না। টাইট ওটা আন্ডার প্রসেস আছে দিদি, ওগুলো কাজ চলছে। আর আজকে আপনি উদ্বোধন করলেন মুর্শিদাবাদ পর্যটন ভবন, আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে ওটা ওল্ড ফান্ড থেকে করেছিলাম দিদি। আপনি আশীর্বাদ করবেন মুর্শিদাবাদ জেলার মানুষ। আচ্ছা ঠিক আছে, বসো বসো। থ্যাংক ইউ বসো, অনেক বসো। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আগে আগে এমএলএরা বলে নিক। সব জেলা পরিষদ বললে কি হবে এত? হ্যাঁ বলো রবিবুল, কি বলছে? এমনি বলো। জটিল, কারণ গঙ্গা চটপট অত বিবরণ দিতে হবে না, কি বলতে চাও সেটা বলো। আমার এখানে এইদিকে যেখানে 6টা অঞ্চল আছে, এখানে একটা হসপিটাল ছিল একডালা বলে, এতে আজকে প্রায় 10-12 বছর সে হসপিটালের কোনো অস্তিত্ব নেই। শুধু একটা নতুন করে অস্তিত্ব সুস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ঢুকিয়ে দেবে না। 2018 সালে একটা স্কিম আপনাদের দিয়ে পাস হয়েছিল, কিন্তু এতটুকু কাজও হয়নি। কি করে হবে? অত টাকা কোথা থেকে পাবে? না অতটা বলা হয়নি, সেখানে বলছিল 4টে নার্স। ওরকম ভাবে বললে হবে না, নার্স অত পাওয়া যাচ্ছে না, ডাক্তার পাওয়া যাচ্ছে না। অনেক কষ্ট করে ডাক্তার খুঁজছি, বিদেশেও বলেছি, বাইরেও বলেছি যদি ডাক্তার থেকে আসুন। তাহলে ডাক্তার 10,000 অ্যাডভার্টাইজমেন্ট করলে 2,000 আসছে। তাই 6টা তো ডাক্তার না পেলে আমি তো নিজে ডাক্তার হয়ে যাবো না। চেষ্টা করা হচ্ছে, ডাক্তার না থাকলে আমি করতে পারবো না। ডাক্তার নার্স অ্যাভেলেবেল হবে তবেই, যা আছে তাই দিয়ে এখন চালাচ্ছি। কিন্তু এইটা 6টা অঞ্চল ভাই, তাহলে আমি এমএলএদের বলতে দেবো না, স্টেট। ওইটা একটু দেখেন, তা বলছি আমরা। বললাম তো, তাহলে আমি বলতে দেবো না। সেই জন্যই সুস্বাস্থ্য কেন্দ্র নানা রকম অল্টারনেটিভ ওয়ে আউট করা হচ্ছে। বাড়ির সামনে সব কিছু সবাই পাবে না, একটু টাইম লাগবে। তুমি লক্ষ্মীর ভাণ্ডারও নেবে, তুমি মাস এডুকেশনও নেবে, তুমি বিনা পয়সায় রেশনও নেবে, তুমি বিনা পয়সায় স্বাস্থ্যও নেবে, তুমি বিনা পয়সায় সব কিছু নেবে। তো গভর্নমেন্টের টাকাটা আসবে কোত্থেকে? শুধু আর্নিং, নো আর্নিং, শুধু বার্নিং। আর্নিংটা আসবে তবে তো। ট্যাক্স বাড়াবে না, গভর্নমেন্টের কোনো ইনকাম নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবে না, বছরে 4 বার বন্যা হবে, সাইক্লোন হবে, মানুষের ঘর জলের গুলো গেলে সরকারকেই তো সাহায্য করতে হয়। সে টাকাগুলো আসবে কোত্থেকে? তোমাদের বুঝতে হবে। আমি মিটিংয়ে চান্স পেলাম বলে আমি এটা বলে দিলাম। আর কি চাও তোমরা বলো তো? আমি ছোটোবেলা থেকে রাজনীতি করতে গিয়ে দেখেছি একটা খাতা কেউ দিত না। আজকে বিনা পয়সায় এডুকেশন, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় ফ্রিতে রেশন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, জয় জহর থেকে শুরু করে, পেনশন থেকে শুরু করে, কোথায় বাকি আছে? A to Z। দেখাও তো একটা রাজ্য যার বেশি ইনকাম সেও করতে পেরেছে। সারা পৃথিবীতে কোথাও নেই। যা হয়েছে এগুলো আমাকে একটু চালাতে দাও। অন্যদিকে যদি তোমরা বলতে যাও তাহলে কিন্তু আমরা এই স্কিমগুলো বন্ধ হয়ে যাবে। আর এই স্কিমটা কিন্তু মনে রাখবে, বাড়ি বাড়ি লোকে সাহায্য পাচ্ছে, এটা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। কাজে ওগুলো আস্তে আস্তে হবে। টাকাটা আসবে কোত্থেকে? আমার কাছে 100 টাকা আছে, ওই 100 টাকাটাই আমাকে ভাগ করে দিতে হবে। আমি 100 টাকাটা মধ্যে যদি মনে করি আমি 150 কোটি 50 টাকার বাজেট করবো, 50 টাকাটা আসবে কোত্থেকে? তাহলে আমায় চুরি করতে হবে, ডাকাতি করতে হবে। হ্যাঁ,
একদম আগে মানুষকে দিন, তারপরে অন্য কিছু। বললাম তো আগে মানুষকে দিন। বলো দিদি, আমি খড়গ্রাম আশিস মার্জিত। তো আমার খড়গ্রামে 11 সালের আগে কোথাও কোনো গ্রামে গাড়ি নিয়ে ঢুকতে পারতাম না। 11 সালের পরে খড়গ্রামের চিত্রটা পাল্টে গেছে। আপনার দাক্ষিণ্যে আপনাকে প্রণাম জানাই। আর ওই মুর্শিদাবাদ সিল্ক বা রেশম নিয়ে কথা হচ্ছিলো, আমি বলি মুর্শিদাবাদের সবচেয়ে বেশি রেশম চাষটা দিদি আমার খড়গ্রামে হয়, এবং পাশে কানাইদা আছে, নবগ্রাম, কানাই মণ্ডল আর আশিস মার্জিত, আমাদের দুজনের মাঝে হয়। 2-3টে নদী আছে, নদীর পাড়ে এগুলো হয়। আর রেশম শিল্প ঠিক আছে, ডিএম একবার ওদের ডেকে কথা বলে নেবে। যে সমস্ত এমএলএদের এলাকায় হেরিটেজ আছে, তারপরে রেশম শিল্প থেকে বিভিন্ন শিল্পের মানে আছে, একটু ডেকে ডেকে কথা বলে নিলে, এবং আবু জাকির খলিলুর, সুব্রত, এদের ডেকে কথা বলে নিলে এরা একটা টিম করে তোমাকে পুরো হেল্প করতে পারবে। লোকাল হেল্পটাও তো দরকার। 1 মিনিটে শেষ করবো ম্যাম। তো শিল্পটা বাড়াতে গেলে যে চাষি, তুঁত চাষি, তুঁত চাষ করতে গেলে যে সমস্ত প্রয়োজন, একদম তুঁত পাতা থেকে আরম্ভ করে পাতাটা হয়ে গুটি, গুটির পরে 4টা স্টেজ, তারপরে যখন গুটিটা যখন ওই পলু পোকাটা পেকে যাবে তখন গুটি করবে, সে গুটি কাটিং থেকে আরম্ভ করে একটা স্টেজ আছে ম্যাডাম। তো মেনলি চাষটাকে যদি ভালো করে করা যায় তাহলে আপনি যেটা বললেন সেটা সাকসেস হবে। এটা আমার এলাকায় বা কানাডা এলাকায় একটু বেশি হয়, এইটাই আমি বললাম, আর কিছু বলার নাই। এলাকাবাসী যথেষ্ট পেয়েছে। তোমরা কথা বলে নিও ডিএম এর সাথে, আমি বলে গেলাম ডিএম তোমাদের ডেকে গ্রুপ গ্রুপ করে যে যে এমএলএর জায়গায় যে পোটেনশিয়ালিটি আছে, ধরো কারো জায়গায় বিল আছে, কারো জায়গায় হেরিটেজ আছে, কারো জায়গায় রেশম আছে, কারো জায়গায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, একটু ডেকে টাইম করে কথা বলে নেবে। এমনিতে ওদেরও প্রচুর কাজ থাকে, প্রত্যেকটা অফিসারই কোভিড থেকে শুরু করে ভীষণ ভালো কাজ করেছে, এবং সাইক্লোন থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে আমি জেলাকেও অভিনন্দন জানাচ্ছি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার সাথে সাথে মুর্শিদাবাদ জেলাকেও। এবং এটা খুব সেন্সিটিভ জেলা, একদিকে গঙ্গার ভাঙন, অন্যদিকে বর্ডার এরিয়া আছে, প্রবলেম আছে, সব কিছু দেখে এদের কাজ করতে হয়, পুলিশ থেকে শুরু করে সবাইকে। সুতরাং তোমরাও একটু কোঅপারেশন করো, দেখো মুর্শিদাবাদকে আমরা নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? হ্যাঁ দিদি। দিদি সবাই কিন্তু বলতে পারবে না। হ্যাঁ বলুন, বলো। নমস্কার দিদি, আমি নারুগোপাল মুখার্জি, বহরমপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে রিপ্রেজেন্টেশন দিচ্ছি। হ্যাঁ, আমাদের যেটা আছে চাওয়ার কিছু নেই, হচ্ছে সবটাই আপনি দিয়েছেন। আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের একটা ল্যান্ড আছে, প্রায় 36 বিঘে ল্যান্ড। তার মধ্যে আপনার যেহেতু ওয়াটার বডির ওপর বিউটিফিকেশন করবেন, ল্যান্ডটা আমাদের দীর্ঘদিন থেকে হচ্ছে ফেলো অবস্থায় পড়ে আছে। তৎকালীন বিদেশমন্ত্রী প্রণববাবুকে দিয়ে তখন আমরা পার্শ্ব করিয়েছিলাম, ট্যুরিজম ডিপার্টমেন্ট 1,75,00,000 টাকা অলরেডি স্যাংশন করেছিল, কিন্তু ওটা এখন অ্যাবান্ডন অবস্থায় পড়ে আছে। মিউনিসিপ্যালিটির এই 36 বিঘে ল্যান্ডটা ইনক্লুডিং 19 বিঘা ওয়াটার বডি, এটা যদি আমার সঙ্গে সাউনিদিরও কথা হয়েছিল, যদি ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছিল, আমরা যদি দিয়ে দিই, যদি ট্যুরিজমের কোনো কাজে লাগে, সেক্ষেত্রে এটা মানে ল্যান্ডটা পুরো থেকে মানে আরবান ডিপার্টমেন্ট থেকে আপনারা ট্যুরিজমকে দিতে চাইছেন। এটা মিউনিসিপ্যালিটি সেলফ গভর্নমেন্ট তখন কিনেছিল, কিন্তু এখন আমরা ওটা ডেভেলপ করতে পারছি না। যদি এটা দেখে নাও, ওদের হাতে পয়সা নেই, কাজে একই ব্যাপার, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হবে। গত সপ্তাহে কথা হয়েছে এবং এত বড় জায়গা, এটা একটা ভালো অ্যাডভান্টেজও হবে। আর একটা দিদি যেটা আছে, আর শহরের মধ্যে একদম। আর একটা আপনি হোটেলের কথা বলছিলেন, বহরমপুর এবং অ্যাডজাসেন্ট এই 3টে অঞ্চলে, এগুলো প্রায় আপনার 90% ক্লিন এরিয়াগুলো প্রায় আপনার শহর হয়ে গেছে, এবং G+11 বিল্ডিং হচ্ছে। এটা এখানে একটা আপনার যারা লেবারদের কর্মসংস্থানও আছে, কর্মসংস্থানের বড় দিক হচ্ছে আরবানাইজেশনে এই এরিয়াগুলো যেভাবে আপনার ডেভেলপড হচ্ছে, যেভাবে আপনার ইট বালি পাথর থেকে আর করে মিস্ত্রির কাজগুলো হচ্ছে, এখানে অনেক কাজের সুযোগ পাচ্ছে। সেক্ষেত্রে আমাদের একটা বক্তব্য, যেটা আমি ডিএম সাহেবকেও বলেছিলাম, একটা দিন একটা জায়গা দেখিয়েছি, বহরমপুরে ভালো হোটেল নেই, এখানে হোটেল 110টা হোটেল আছে প্রায়, সেই জন্য ওখানে একটা দীর্ঘদিন তো আর একটা ল্যান্ড ফেলে অবস্থায় পড়ে আছে প্রায় 30 বছর থেকে, ওটা ফিশারির ল্যান্ড, কোনো পুকুর নেই। 7 বিঘা ল্যান্ড আছে বহরমপুরে ফেম হোটেলের খুব শিল্পতালুকের পাশে, সেটা যদি শিল্পতালুক আকারে যদি কাজে লাগানো যায়, এটার একটা ডেভেলপমেন্ট আছে। এটা কি সিটির উপরে? না, সিটির উপরে, বহরমপুর মানে পাশেই একবারে, রেল স্টেশনের পাশে। এটা তো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইজিলি হতে পারে। চেম্বারের লোকেরা কি করছে? চেম্বারের লোকদেরকে বলেছিলাম, ওরা হচ্ছে জায়গাটা সুযোগ পায়নি বলার, ওখানে ডিএম সাহেবকেও বলেছিলাম আমি। একবারে রেল স্টেশনের কাছে একটা বড় জায়গা আছে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হতেই পারে। ম্যাডাম ওখানে সেন্ট্রাল সিল্ক ইনস্টিটিউট আছে স্যার, ম্যাডাম তার একটু জায়গা আছে। সেন্ট্রাল ইনস্টিটিউটের জায়গাটা বাদ দিয়ে করো না, কোনো এর মধ্যে ঢুকতে যেও না, তাহলে তোমার কোর্ট কেস পারমিশন আটকে যাবে। তুমি নিজের জায়গায় করো, তুমি অন্যের জায়গায় যেও না। ঠিক আছে। আর একটা দিদি আছে, বাস স্ট্যান্ড যেটা আছে,
এটা 2005 সাল থেকে কোর্ট কেস চলছে। 600 বাস মানে প্রাইভেট বাস এখানে স্টে করে, কিন্তু বাস স্ট্যান্ডটা আমরা ডেভেলপ করতে পারছি না। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট টাকা দিতে রাজি আছে, কিন্তু কোর্ট কেসের জন্য ল্যান্ডে জটিলতা থাকার ভাই কোর্ট কেসের জন্য আমি কি করতে পারি? আপনাদের পার্সু করতে হবে। সেটা একটু মানে আমরা একটু আপনি ট্রান্সপোর্ট সেক্রেটারি বা ডিএম সাহেবের থ্রু দিয়ে কোন থ্রু দিয়ে যাবো এটা বুঝতে পারছি না। ওই ডিএম এর থ্রু দিয়ে যাবেন, ডিএম ট্রান্সপোর্ট সেক্রেটারির সাথে কথা বলে এটা দেখে নেবে, কোর্টে পার্সু করে জায়গাটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বলুন। প্রণাম নেবেন দিদি, আমি ধুলিয়ান পৌরসভার চেয়ারপারসন মেহবুব আলম। ধুলিয়ান মিউনিসিপ্যালিটিটা শামসেরগঞ্জ বিধানসভার আয়তায়। এক সেকেন্ড, 1 মিনিটে বলুন তো, এত বেশি গল্প করার কোনো দরকার নেই, চটপট বলুন। সবচেয়ে বড় সমস্যা আমাদের ধুলিয়ান মিউনিসিপ্যালিটি গঙ্গা ভাঙনে অনেক বাড়ি পড়ে গেছে। ওটা ধুলিয়ান আছে, হ্যাঁ হ্যাঁ, 50টা বাড়ি ইতিমধ্যে পড়ে গেছে এবং 60-70টা বাড়ির আতঙ্কে বাড়ি ছাড়া হয়ে আছে। গঙ্গার ধারে বাড়ি করা একটু বন্ধ করুন তো। এটা ইরিগেশন ডিপার্টমেন্ট, আপনাদেরও একটুখানি সতর্ক থাকতে হবে, যেখানে সেখানে যাকে তাকে বসিয়ে দেন। গঙ্গা ভাঙন আজ নয় কাল হবে, আমি জেনেও কেন ওখানে বসবো? সেটা আমরা দেখছি। গঙ্গা তোমার হাতে নেই, যাই বলো গঙ্গা তুমি থেমে যাও, কি করে বলবো? ভাঙতে ভাঙতেই তো বাড়ির কাছে চলে আসে, সেই জন্য তাকে তখন অল্টারনেটিভ ভাবতে হবে। আগে থেকে ভাবলে, তুমি যদি 5 বছর আগে থেকে ভাবো, তাহলে তো তোমাকে ওটা ফেস করতে পারে না। এগুলো তো জিওগ্রাফিক্যালি তোমাদেরও এনভায়রনমেন্টের লোকেদের ডেকে, যে গঙ্গায় যে ইরোশন যেসব জায়গায় প্রবলেমগুলো আছে, এটা এক্সপার্টস ওপিনিয়ন নিয়ে তোমাদেরও এগুলো দেখা উচিত। বিবেক, এটা আমার মনে হয় এটা তোমাদেরও ভাবা উচিত, কোন জায়গাগুলো ভাঙছে, কোনগুলো ব্ল্যাক স্পট, সেখানে লোকেদের আগে থেকে সরিয়ে দাও। দিদি সেটা 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর এই ওয়ার্ডগুলো একদম আতঙ্কের মধ্যে আছে। ধুলিয়ানকে বাঁচান দিদি, না ধুলিয়ান বাঁচবে না, যে যা পরিস্থিতি বর্তমানে। বসো, বলেছো তোমার কথা, ব্যাস বসো। ধন্যবাদ দিদি। বসো। কি হলো? হ্যাঁ বলো ইদ্রিস, বলো। বলো। না না, ইদ্রিসকে বলছি না আমি। দিদি প্রণাম, ছেলেকে বলছি যে আমাদের জেলায় আপনার রাজমিস্ত্রির কাজ যারা করে সারা গোটা ভারত থেকে ভারতের বাইরেও এরা কাজ করে। ঠিক, এদের যদি স্কিল ডেভেলপমেন্ট করা এবং সার্টিফিকেশন করা যায়, তাহলে আনঅর্গানাইজ সেক্টর থেকে অর্গানাইজ সেক্টরে এলে অনেক উপার্জন বাড়বে মুর্শিদাবাদ জেলার অর্থনৈতিক পরিস্থিতি। এটা খুব ভালো প্রপোজাল। তোমাদের আইটিআই বা পলিটেকনিক এগুলো আছে, সেগুলো চালু আছে? আমাদের উৎকর্ষ বাংলায় অলরেডি ম্যাডাম আমরা স্টেটের সব থেকে বেশি লোককে ট্রেনিংয়ের জন্য সিলেক্ট করেছি, ওদের ট্রেনিংও শুরু হয়েছে ম্যাডাম, 7টি জায়গায় ট্রেনিং শুরু হয়েছে, আরও নাম আসলে ম্যাডাম আরও বেশি করে ট্রেনিং দিয়ে দাও, কারণ ওরাও কিন্তু খুব এক্সপার্ট। আমি বিভিন্ন জায়গায় যাই, জিজ্ঞেস করি তোমাদের বাড়ি কোথায়, কেউ বলে মুর্শিদাবাদে, কেউ বলে উত্তর দিনাজপুরে। অনুপ তুমি নিজেও দেখে নাও এটা ভালো করে। ট্রেনিংটাকে একদম ব্লক লেভেলে করাতে হবে, গরিব মানুষ হ্যাঁ একদম ব্লক লেভেলে চলে যাও। ম্যাডাম স্যার, ম্যাডাম থ্যাংক ইউ। ম্যাডাম, কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন রকম এজেন্সি এলএনটি থেকে শুরু করে তারা এগিয়ে আসছে। এখানে একটা ক্যাম্পও হয়েছিল, তারা যেখানে ট্রেনিং দেবে সেখানে থাকার আর খাওয়ার খরচ দেবে, সেরকম ট্রেনিং হবে, অথবা এখানে আমরা ডিসেন্ট্রালাইজ করে নেবো, সেরকম ব্যবস্থা করছি ম্যাডাম। ঠিক আছে, ইদ্রিস কি বলবে? বেশি বলবে না, তুমি বলতে শুরু করলে একেবারে ছোট না। হ্যাঁ বলো বলো বলো। একদম হচ্ছে আমি অলরেডি এটা জানিয়েছি এবং আপনার কাছে হাম্বল প্রেয়ার যে ভগবান বলাতে একটি কলেজের খুব প্রয়োজন। আচ্ছা, ওটা 46টা কলেজ হয়ে যাক তারপরে, ঠিক আছে? বসো বসো। তুই ভগবানগুলোয় যাচ্ছ তো? আছি ওখানে। এবং 2 নম্বর হচ্ছে এই সুভাষিস আর ফুরকান, ইদ্রিস ভগবানগুলোয় যায় রে। কোথায়? আমি ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ ওই তো রাস্তায় দাঁড়িয়ে ছিল। দুটো কথা আর একটু ওখানে দমকল কেন্দ্র যদি দয়া করে আপনি। তুমি দমকল মন্ত্রীর সাথে কথা বলো, কেমন? বস, আমি জানিয়েছি তো। ঠিক আছে, আরেকবার জানিও। হ্যাঁ ঠিক আছে। নিয়ামত কি বলতে চাইছিলে? তোমার তো কিছু আর বাকি নাই। শুধু দিদি বাকি একটা আছে, আমি বলি। হ্যাঁ, আবার কি বাকি রইল ভাই? আমি শোনো, 5 বছর থাকবে, আজকেই সব শেষ করো না, ওয়েট করো, আমাদের এখনো অনেকবার আসতে হবে। দিদি 2 বছর আগে এই হাউসেই আপনার কাছে একটা আমি প্রস্তাব রেখেছিলাম। প্রস্তাব আর প্রস্তাব করে দেওয়া দুটোর মধ্যে তফাৎ আছে। প্রস্তাব যে কেউ রাখতে পারে। হ্যাঁ, হরিহরপাড় থেকে ভাকরের মোড় 17 কিলোমিটার, যেটা 15 ফিট ছিল, সেটাকে 30 ফুট করে আপনি রাস্তাটা সম্পন্ন করিয়ে দিয়েছেন। তার জন্য আমি বলতে এসেছি আপনাকে ধন্যবাদ জানার জন্য। হরিহরপাড়ার মানুষ আপনাকে আশীর্বাদ দোয়া করছে, এবং কিয়ামত পর্যন্ত আপনাকে দোয়া রাখবে, এটা আপনাকে বলে দিলাম। এই জন্য আপনাকে বললাম যে রাস্তাটা হয়েছে, ভেরি গুড, সম্পূর্ণ হয়ে গেছে।
আমার হরিহরপাড়া মানুষ খুব খুশি আছে আপনার প্রতি, এটা বলার জন্য বিশেষ করে উঠলাম। ঠিক আছে, আর কিছু থাকলে এখন বলবো না, বকা খাবো, তার জন্য বলতে চাইছি। হ্যাঁ, আবার পরে আগে আমাকে লক্ষ্মীর ভান্ডারটা ভালো করে করতে দিন, এখনো 85,000 বাকি আছে কেস। হ্যাঁ, আগে আমি করে নিই। এই বলো, তোমার কি চাঁদ কি হলো? চাঁদ মোহাম্মদের কি আছে? তোমার আবার কি আছে? আচ্ছা দিদি, ওই জনসাধারণ মানুষের জন্য ভগবানগোলায় 15 থেকে 20 বিঘা জমি রাস্তার ধারে আছে, বিডিও সাহেব জানে, আমাদের পুলকান্ত মজুমদার জানেন। ওইখানে যদি ট্রেকারগুলো আর অটো টুকটুকি বাসগুলো রাস্তার পর দাঁড়িয়ে থাকছে। টুকটুকি বাস? সব টুকটুকি বাস। টুকটুকি বাসের নাম? টুকটুকি আছে, টোটো। মানে টোটো বলো, অটো টোটো, তোমাকে তো লোকে ধরবে এখন টুকটুকি বলছো। ওইগুলা এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকছে, যার ফলে আমরা আলোচনা করছি। এই প্রবলেম তোমার আমার কারো করার সাধ্য নাই। ও বড় বড় হরিশ মুখার্জি রোড থেকে শুরু করে ভবানীপুর থেকে শুরু করে শ্যামবাজার থেকে শুরু করে সব জায়গাতেই দাঁড়িয়ে থাকে। দিদি আমি বলছি ওই জায়গাটা আছে 15 থেকে 20 বিঘা, যদি ওখানে বাস স্ট্যান্ড করা যায়। আচ্ছা, পরে দেখে নেবে, রাজেশ টাকা আছে, যখন নতুন বাস স্ট্যান্ড করবে চিন্তা করে দেখবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চাইবে না, শুধু বলে যাও জেলার কথা, মানুষের কথা। সর্বপ্রথম ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট কম। আপনাকে আমি প্রণাম জানাই। আমার বড় বিধানসভা, আমি জীবন কৃষ্ণ সাহা। আমাদের ওখানে একটা কলেজ আছে, সেই কলেজে যদি সায়েন্স চালু করা যায় সেটা অনুরোধ করছিলাম। কি চাইছিলে? সায়েন্স ডিপার্টমেন্টটা যদি চালু করা যায়, আমাদের একটাই কলেজ। কোনখানে? বড় বিধানসভার। সেটা দেখে নেবে এডুকেশন ডিপার্টমেন্ট, স্কোপ আসবে যখন। সায়েন্সে তো ছেলেমেয়েরা পড়তে চায়, দেখে নেবে যখন সুযোগ আসবে। ঠিক আছে, ঠিক আছে, অ্যাভেলেবেল যখন হবে। নমস্কার, প্রণাম। হ্যাঁ, বিডিওদের কিছু বলবার আছে? আইসিদের, ডিজির কিছু বলার আছে? সব ঠিক আছে। প্রেস বলো, মুর্শিদাবাদ প্রেস কি বলার আছে বলুন। 6:30 দিদি, আমার নাম মামুন ফারুক, আমি আকাশবাণী দূরদর্শনের মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট। আমরা আপনার কল্যাণে আমরা মুর্শিদাবাদে একটা প্রেস ক্লাব পেয়েছি, সেটা খুব মসৃণ গতিতে চলছে, আমরা সুবিধা উপলব্ধ করছি। আমরা খুব সম্প্রতি ডিএম স্যারের মাধ্যম দিয়ে আপনার কাছে একটা চিঠি পাঠিয়েছি। আমাদের আবেদন হচ্ছে মুর্শিদাবাদ জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য যদি একটি আবাসন প্রকল্প গড়ে তোলা হয়। আপনি জানেন এটা, শোনো, ল্যান্ড ডিপার্টমেন্টের স্যার কি আছে, স্যারকে একটা এইটা রিকোয়েস্টটা কিন্তু সব জেলা থেকেই আসছে। সব জেলাতে একটা, আমার মনে হয় যেখানে গভর্নমেন্ট জবই অ্যাভেলেবেল আছে, টাউনেই যে হতে হবে তার কোনো মানে নেই। টাউনের অ্যাডজেসেন্ট টাউনও আজকাল সেমি আরবান এরিয়াও তৈরি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জেলায় যদি প্রেস ক্লাবকে একটা করে জমি দেওয়া যায়, 99 ইয়ার্স লিজ বা যেটা তোমাদের পারমিট করে, তাতে ওরা কিন্তু নিজেরা ঘরবাড়ি তৈরি করে নেবে। জমিটা আমি 1 টাকায় দেবো। এটা একটা পলিসি ডিসিশন আমাদের আছে অলরেডি। আমরা প্রেস ক্লাব কলকাতাকেও দিয়েছি। আর বিশ্ব এখানে আছে অ্যাক্রিডিয়েশন কমিটির চেয়ারম্যান। আমি বিশ্বকে বলবো তোমরা অফিসিয়ালি একটা চিঠি দাও গভর্নমেন্টের কাছে যে প্রত্যেকটা জেলায় প্রেসকে একটা করে যদি আবাসনের জন্য জমি দেওয়া হয়। এটা অনেক জায়গায় জমি আছে, ডিএমদের সাথে কথা বলে ওদের দেখে নাও, যেখানে কোনো অসুবিধে নেই। কাজেই ওরাও তো জেলার রিপোর্টাররা খুব কম পয়সা পায়। অনেক ছোট ছোট কাগজ আছে, অ্যাড না পেলে তাদের চলে না, তাদের দিকেও তাকাতে হবে, কারণ তারাই কিন্তু জেলার নিউজটা ভালো করে লেখে। আর এদের স্বাস্থ্যসাথী মা বইটা চলে গেছে স্বাস্থ্যসাথী কার্ডে, সবাইকে কিন্তু স্বাস্থ্যসাথী আইএনসি এর শান্তনু আছে, এটা কিন্তু প্রত্যেকটা জেলায় ইনস্ট্রাকশন দাও। মা বই কার্ডটা কিন্তু স্বাস্থ্যসাথী চলে গেছে, সুতরাং ওদের কার্ডগুলো স্বাস্থ্যসাথীতে ট্রান্সফার হয়ে যাবে। আর 2 হচ্ছে প্রেস ক্লাবের ল্যান্ডের সাথে কথা বলে, এটা তুমিও একটু পার্সু করে নেবে, যেটা হচ্ছে একটা করে জমি ডিএমদের দিয়ে দেখিয়ে অল ডিস্ট্রিক্টে করে দাও। ঠিক আছে, এর জন্য বেশি জমির দরকার নেই। আমি আইএসদেরও করে দিয়েছি, আমি আইপিএসদেরও করে দিয়েছি, WBCSদেরও করে দিয়েছি, ওদেরও এটা করে দেওয়া যেতে পারে। ঠিক আছে দিদি, আর একটা বিষয়, আমাদের এই ছোট ছোট ওয়েব পোর্টাল ডিজিটাল মিডিয়া জেলা স্তরে কাজ করে, তাদের যদি রেকগনিশনের কোনো বন্দোবস্ত করেন। ওটা এখনই কোনো সিস্টেম নেই, কারণ ওটা হাজার হাজার আছে, আমার গভর্নমেন্ট বিকিয়ে যাবে। কাজে ওটা যখন পলিসি হবে আমি তোমাদের বলবো, কেমন? থ্যাংক ইউ দিদি। আমি ডিজিটালকে থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ আজকের দিনে কিন্তু ডিজিটালি ফিউচার। একদম ক্ষুদ্র ক্ষুদ্র খবরগুলো বললাম তো, এটাই ফিউচার। তোমরা একটু ভালো করে একটু উন্নয়নের পক্ষে করো, মানুষের পক্ষে করো, আর যখন আমাদের ক্ষমতা হবে নিশ্চয়ই আমরা চেষ্টা করবো, কেমন? ঠিক ঠিক দিদি, থ্যাংক ইউ।
তাহলে আমার মনে হয় আর কিছু বলার আছে সবরিমালে? রঘু, তোমার কিছু বলার আছে? সুব্রত, তোমার কিছু বলার আছে? বলো। আর জেলার এমএলএদের সাথে তোমরা দুজন মিনিস্টার যোগাযোগ রাখবে, প্লাস জাকিরকে, খলিলুরকে, আবিদ আহরকে নিয়ে একটা টিম করে নেবে, যাতে সবার সাথে সবার যোগাযোগ থাকবে। বলো। 11 সাল থেকে আমাদের জেলায় উন্নয়নের গতি শুরু হয়েছে। আমি কিন্তু দেখুন, অনেকদিন আমরা এবারে যতটা পেয়েছি পুরোটাই পেয়েছি মুর্শিদাবাদ জেলা, কিন্তু উন্নয়নকে আমি কিন্তু কখনো বন্ধ করে দিইনি। আমাদের সরকার আসার পর থেকে আমরা কিন্তু কাজ করে চলেছি, এবং এই জন্যেই মানুষ মনে রেখেছেন, এবং মানুষ যাতে চিরকাল মনে রাখে, চিরদিন সার্বজনীন মানুষের সাথে থাকতে হবে, এটা মাথায় রাখবেন। আগে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি মানুষ, মানুষের ঊর্ধ্বে কিছু নয়। আর মনে রাখবেন, আমি সরকারের থেকেও বড়, আমি দলের থেকেও বড়, আমি মানুষের থেকেও বড়, এটা নয়। আমি মানুষের জন্য, আরে আজ আছি কাল নেই, যতক্ষণ আছি ততক্ষণ মানুষের কাজ করব, সেটা তো একটা আশীর্বাদ, একটা শুভকামনা, একটা দোয়া, সব কিছু। এর থেকে ভালো কাজ তো আর কিছু হতে পারে না। তারপরে আমরা, আপনারা খুশি হবেন শুনে যে 2024-এর মধ্যে প্রতি বাড়ি বাড়ি গ্রামে জল চলে যাবে, পানীয় জল, পাইপ ওয়াটার প্রতি বাড়ি বাড়ি চলে যাবে। এগুলো তো বড় বড় কাজ, মাটির সৃষ্টি, শুকনো মাটিকে আমরা উর্বর করছি, করে কাজ করছি। সেরকম জলসাথী, সেরকম জল স্বপ্ন, কত কি প্রজেক্ট। এই করতে করতে কর্মসৃষ্টিকে আমাদের প্রেরণা দিতে হবে। অনেক কাজ কর্মসৃষ্টির পরিকল্পনা নিয়ে আমরা এগিয়েছি। আর চেম্বার্সে সকলকে জানাই যে 20 এপ্রিল 21 এপ্রিল বিজিবিএস হবে, আপনারা অবশ্যই আসবেন। এমএসএমইর জন্য আমরা আলাদা একটা দিন টাইম রাখি। আর তাছাড়াও আপনারা বসে কাজগুলো করে নেবেন। সিনার্জি, যেটা রাজেশকে আমি বলেছি, সিনার্জিটাও করে নেবেন। রাজেশ, বন্দনা যারা আছেন ডেকে এটা করে নেবেন ভালো করে। হ্যাঁ বলো। দেখো, এরপর আমরা মিটিংটা শেষ করব, কারণ আমার মনে হচ্ছে সকালে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তাতে 14 জনের মধ্যে 13 জনই মারা গেছে বলে খবর এসছে। সুতরাং আমার মনে হয় হয়তো কোনো আনফর্চুনেট ডিসিশন, হয়তো ক্যাবিনেট সিকিউরিটি মিটিং ডেকেছে, তারা হয়তো অ্যানাউন্স করতে পারে, কারণ এই দেশের পক্ষে এটা খুবই একটা শোকের সংবাদ। না, ওটা খবর তো সকাল থেকেই রটছে, কিন্তু 14 জনের মধ্যে 13 জন ওরা ডিক্লেয়ার করেছে এখনও পর্যন্ত, একজন ডিক্লেয়ার করেনি। মেবি সিকিউরিটি কাউন্সিলের মিটিং আছে। এটা আর্মিকে আমরা খুব সম্মান করি, এবং এটা খুব গ্রেট লস এবং খুব গ্রেট, মানে আনফর্চুনেট ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যাই বলুন। সুতরাং আমার মনে হয় যে প্রেসও বিজি হয়ে যাবে এটার জন্য, কারণ প্রোগ্রামটা, জনসংযোগের প্রোগ্রামটা আমাদের লাইভেই চলছে। সুতরাং আমরা অনেকটাই আলোচনা করলাম, বাট একবারেই শেষ হবে না। আমি চেষ্টা করব এরপর থেকে শুধু বহরমপুরে না করে, কখনো কখনো সুযোগ আসলে যদি আমি সময় পাই, এই কোভিড সিচুয়েশনগুলো দেখে নিয়ে যদি পারমিট করে, তাহলে আমি সাব ডিভিশনের হেডকোয়ার্টারগুলোতেও একটু বাঁচবো। হ্যাঁ, দেখে নেব। হ্যাঁ বললাম তো, সাব ডিভিশনগুলো দেখে নেব। আরে জঙ্গিপুরকে একটু দাও না, অত ভোটে জিতিয়েছিল। আচ্ছা, দেখা যাবে, সব জায়গাতেই হবে, আস্তে আস্তে হবে। ঠিক আছে, কোভিডটা কন্ট্রোল হয়ে যাক পুরোপুরি। হ্যাঁ, হরিয়ারপাড়া তোমার যখন মানুষ মারা গেছিলো কেউ আসেনি, আমি এসেছিলাম। তোমার এখানে যখন কাটরা মসজিদে ঘটনা ঘটেছিল কেউ আসেনি, আমি এসেছিলাম। তোমার জলের পুরো করিমপুরের বাস পড়ে গেল, অত লোক মারা গেল, ছুটে এসেছিলাম। তোমার এখানে বাস ইনসিডেন্ট হলো, ছুটে এসেছিলাম। দুঃখে আমি অলওয়েজ আছি, মনে রেখো, সুখেও আছি, দুঃখেও আছি। আচ্ছা ঠিক আছে, আমাকে যখন, আমি নিজে কিছু করি না, আমাকে যখন অ্যালাউ করে আমি চলে যাই। টাইম দেখে করতে হয়, আমাদেরও তো অনেক কাজ করতে হচ্ছে, কাজের চাপ বাড়ছে, অন্যান্য জেলাতেও, অন্যান্য রাজ্যেও যেতে হচ্ছে, না, অন্যান্য জায়গাতেও কাজ করতে হচ্ছে। আচ্ছা, আমি তাহলে প্রশাসনকে থ্যাঙ্কস জানিয়ে 100 দিনের কাজ, আইসিডিএস, আশা, রাস্তাঘাট, যে প্রজেক্টগুলো পড়ে আছে, NHI থেকে শুরু করে, ট্রাফিক থেকে শুরু করে, সেভ ড্রাইভ সেভ লাইফ থেকে শুরু করে, গঙ্গা ভাঙন থেকে শুরু করে, বিএসএফের ব্যাপারটা থেকে শুরু করে, আমি প্রেসের যে কথা বললাম, আবাসন, এই থেকে শুরু করে, যত ট্যুরিজম থেকে শুরু করে যেগুলো আলোচনা করলাম, হর্টিকালচার থেকে শুরু করে, কোল্ড স্টোরেজ পেঁয়াজের জন্য করা থেকে শুরু করে, টেক্সটাইল পার্ক, জুট ইন্ডাস্ট্রি, বিড়ি হসপিটাল, এই কাজগুলো নোট করে নিয়ে একটা একটা করে কাজ করে আমায় কিন্তু ইনফরমেশান দিতে হবে। আর একটা কথা বলি, যেটা আমি অন্য মিটিংগুলোতে বলতে পারিনি, সিএমও গ্রিভান্সের সেলে আমরা যে রিপোর্ট পাচ্ছি,
তার সাথে বাস্তব রিপোর্টের কিন্তু অমিল আছে। ডিএমরা পাঠিয়ে দিচ্ছে নিচু লেভেলে, নিচু লেভেল না করেই বলে দিচ্ছে হয়ে গেছে। এটা কিন্তু হবে না। এই রিপোর্টটা কিন্তু আমি একটা পুরো সেলিম আছে এখানে, এই রিপোর্টটা কিন্তু আমি অলরেডি আমরা একটা আলোচনা করেছি এবং আমার কাছে কিন্তু ইনফরমেশন আসছে। সেলিম, ইউ অলসো টেক কেয়ার অ্যান্ড টেক দ্য রিপোর্ট ফ্রম দ্য ডিএম, অ্যাকচুয়াল যেটা কমপ্লিট হয়েছে, অ্যাকচুয়ালি যেটা হয়নি সেই রিপোর্টটা আমায় সাবমিট করবে। এটা আমি ডিএম এসপিদের বলে যাব বা আইসিদের বলে যাব। ধন্যবাদ সকলকে। আমি মিটিংটা এখন শেষ করছি এই কারণে, যেহেতু একটা বড় দুর্যোগ দেশে দুর্ভোগ হয়ে গেছে, সুতরাং লেট আস ওয়েট ফর দ্য স্পিডি রিকভারি অফ আওয়ার সিডিএস। কিন্তু আমি জানি না যে অবস্থায় যদি 14 জনের মধ্যে 13 জন মারা গিয়ে থাকে, একটা হয়তো অফিসিয়ালি যেহেতু আর্মি চিফ, এটা হয়তো গভর্নমেন্ট ডিসিশন নেবে, ভালো কি খারাপ আমি জানি না, বাট আমাদের সকলেরই সব পরিবারের প্রতি যারা আজকে অচানক এই দুর্ঘটনায় মারা গিয়েছেন, এটা দুর্ঘটনা না ঘটনা আমি জানি না, সেটা এনকোয়ারি রিপোর্ট আসলে আমরা বুঝতে পারবো, বাট ঘটনাটাকে আমরা সকলে আমরা মনে করি আমরা খুব শোকাহত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, আমাদের সমস্ত সংসারের পক্ষ থেকে বাংলার আমরা আমাদের কন্ডোলেন্স আমরা করছি। পরে দেখা যাবে, কলেজে এখন টাকা নেই, চলো এই চললাম।